রিমাল উড়াই নিয়ে গেছে। রিমাল নিয়ে গেছে, গেছে যা হইছে। রিমালের শব্দের মানে মানে কি এটা বিমান মুখস্থ করো। টার্বুলেন্স দিচ্ছে, আবার ইকোনমিও তো স্যার একই অবস্থা। হুম। আচ্ছা, তো আমাদের লাইভেও চলে গেছি আমরা ইতোমধ্যে। চেঞ্জ করা যাচ্ছে না কেন? একটু একটু ওয়েট করো ভাই, আমি এটা চেঞ্জ করতে পারতেছি না কেন? হ্যাঁ, একটু কি দেখবা লাইভে গেছে কিনা? জি স্যার, চেক করছি স্যার। যাওয়ার কথা। গেছে, হ্যাঁ। ফেসবুকে কেউ থাকলে একটু আওয়াজ দিয়েন, কেউ যদি দেখেন। আসছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আর এটা আবার গ্রুপে শেয়ার দিতে হবে। অনেক কাহিনী, বুঝছো? এই, আহা, কি শেয়ার দিলাম এটা। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখবা, দাঁড়াও, আমি এখনো কাজ কাম করতেছি তো, মানে এগুলা গ্রুপে টুপে দিচ্ছি, এই করতেছি সেই করতেছি। ওকে, সব কাজ শেষ। ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তোমরা? তো আমাদের আবার দেখা হলো বেশ কয়দিন গ্যাপের পরে। তো চলো, আজকে আমাদের নিউজ পেপারের সিকুয়াল সেকেন্ড ক্লাস আজকে। আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি যে রিডিং এর সময় আমাদের, স্পেশালি একদম রিডিং এর সময় আমাদের কি কি প্রবলেম হয়, রিডিং এর ক্ষেত্রে কি কি প্রবলেম হয়, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা নতুন কিছু আর আমাদের দেখার নাই। আমরা সেই বিষয়গুলাই হচ্ছে একটু ফাইন টিউনিং করে নিব, আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করব কোথাও কোনো ঝামেলা আছে কিনা। এবং আজকে একদম পিওরলি সব কিছু আমরা বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন পত্রিকার আহ, বা নিউজ পেপারের খবরগুলো পড়ার চেষ্টা করব। তো ভাইরা বোনেরা, লেটস স্টার্ট। শুরুতেই আমাদের যখন একটা বেসিক বা একটা ফাউন্ডেশন হয়েছেই, সেই ক্ষেত্রে এবার আমরা একই সাথে রিডিং এবং রাইটিং এর চর্চাটা কিভাবে বাড়াতে পারি। আমি তোমাদেরকে কিছু চেক লিস্ট দিচ্ছি। এই চেক লিস্ট গুলো একটু তাড়াতাড়ি খাতায় তুলে ফেলবা। আজকের পর থেকে এই চেক লিস্ট গুলা দেখে দেখে এগুলা টিক মার্ক দিয়ে দিয়ে নিউজ পেপার পড়া শুরু করবা। এবং প্রতিদিন মাত্র 3টা সেন্টেন্স পড়বা। হাউ মেনি সেন্টেন্সেস মাস্ট বি রেড? তিনটা, তিনটা। তিনটা। তিনটার বেশি সেন্টেন্স কেউ পড়বা না। শোনো, আমার একটু পিনি করছে, আমি একটু প্রকট হই। শোনো, ইংরেজি নিউজ পেপার পড়ে কখনো জ্ঞান আরোহণের চেষ্টা করবা না। ইংরেজি নিউজ পেপার পাতার পরে পাতা পড়বা না কখনো। আমি এগুলা খুব সুপরিকল্পিত ভাবে, সুচিন্তিত ভাবে বলতেছি ভাই। অন দ্য স্পার অফ মোমেন্ট ইমোশনালি বলে ফেলতেছি না। ইংরেজি নিউজ পেপার কখনোই পাতার পর পাতা পড়বা না। 3 সেন্টেন্স, হায়েস্ট 5 সেন্টেন্স পড়বা, যার সামর্থ্য ভালো। এবং আমি ক্যাটাগরাইজ করব যে কে কোন অংশ থেকে শুরু করবা। আগে আগে আসো, যে 5 সেন্টেন্সে পড়বা বা 3 সেন্টেন্স পড়বা, 3 সেন্টেন্সের বেশি আমি রাজি না। তো জ্ঞান আহরণের জন্য পত্রিকা পড়ার দরকার নাই? অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য দরকার নাই? আছে। পত্রিকা পড়ার দরকার আছে, তবে ইংরেজি পত্রিকা না। ইংরেজি পত্রিকা পড়বা ভাষা ডেভেলপমেন্টের জন্য, ভাষাটা বোঝানোর জন্য, ক্যাচ করার জন্য। এটাকে অ্যানালাইসিস করে কাজ করে করে অনেক সময় দিয়ে আমি অনেক চেকলিস্ট দিচ্ছি, সেগুলো অনুসারে কাজ করে করে পড়বা। তাহলে ভাষার ডেভেলপমেন্টটা হবে। তুমি বুঝতেছই না কি পড়তেছ, তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি পারবে ভাই? তোমার তথ্য আহরণ কিসের লাভ হবে আমার মাথায় ধরে না। তার মানে তথ্যের জন্য, সাধারণ জ্ঞানের জন্য, নিজেকে এনরিচড করার জন্য, কিংবা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বাড়ানোর জন্য ইংরেজি পত্রিকা না। তবে হ্যাঁ, অবশ্যই বাংলা পত্রিকা। এবং আই মাই সেলফ, আমি বলতে পারি ভাই,
আমার তোমাদের সময়কার এই চাকরির পরীক্ষার এই যুদ্ধের সময়, লড়াইয়ের সময় পত্রিকা পড়া আমাকে ব্যাপকভাবে লাভবান করেছে। তবে তোমরা বদার ফিল না হলে আমি 2টা মিনিট একটু শেয়ার করি ভাই, 2 মিনিট। পত্রিকা পড়া কিভাবে জি আমাকে স্যার। মানে বেনিফিটেড জি স্যার, করেছে অবশ্যই স্যার। সেটা হইছে, স্যার, আপনার কৌশলটি বলুন। আমি ওই সারা পত্রিকা পড়ে পড়ে বুঝছো তথ্যের জন্য দৌড়াইতাম না। আমার কাছে মনে হচ্ছে যে এটা হিউজ লস অফ টাইম। ইংরেজি পত্রিকা তো নাই, বাংলা পত্রিকাও আমি তথ্যের জন্য পড়তাম না। আরে ভাই, একজন আমাকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এখন মনে হয় 20 টাকা না 25 টাকা দাম, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, সে আমাকে সারা মাসের গুরুত্বপূর্ণ জিস্ট ইনফরমেশন গুলা গুছিয়ে আমার প্লেটের উপর দিয়ে দিচ্ছে। আর আমি বসে 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 এরকম হাবি জাবি সব খবর পড়ে এগুলা অ্যানালাইসিস করে আমি সেই কোন তো সাধারণ জ্ঞানটা, রিসেন্ট অ্যাফেয়ার্সটা আমার জন্য জরুরি সেটা আমি আরোহণ করতেছি। এটা আমার কাছে একেবারেই মানে ট্রেড অফ করলে পুরাপুরি ওয়াস্টেজ অফ টাইম মনে হয়। কোনো প্রয়োজন বলে আছে বলে আমি মনে করি না। শুধু বাংলা পত্রিকার যেই তথ্যগুলা তোমার রিসেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলা দরকার, সেগুলা তুমি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি দেখতে পারো। সুতরাং তোমার ওখানে পত্রিকা পড়বে এত টাইম লস করার দরকার নেই। এখন যে কি পরিমাণে পড়া দরকার, কি ভয়াবহ ভাবে টেবিলে লেগে থাকা দরকার, এই ব্যাপারটা অনেকে অনুধাবনই করো না। এই এর একটা বিশাল সময় তুমি এই আনপ্রোডাক্টিভ কাজ করে করে কাটাও। এবার আসো, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়ানোর জন্য সম্পাদকীয় পড়বা, বাংলা পত্রিকা সম্পাদকীয়, বাংলা পত্রিকার এডিটোরিয়াল পড়বা। ওরা খবরের বিশ্লেষণ করে, ওরা খবরের পিছনের গল্প বলার চেষ্টা করে, অন্য কিছুর সাথে রিলেট করার চেষ্টা করে, যেটা তোমার চিন্তা ভাবনায় প্রভাব ফেলে। ওইটা তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়াবে, ওটা তোমার কোয়ালিটি বাড়াবে, ওইটা অবশ্যই পড়বা। ওইটা প্রয়োজনে 2 পাতায় পড়ে ফেলবা। সাধারণত পত্রিকাগুলোতে এডিটোরিয়াল 2 পাতা থাকে, বা কোনো কোনো পত্রিকায় 1 পাতা থাকে। ওই 1 পাতা পুরোটাই পড়ার চেষ্টা করবে, ওইটা পুরোটা পড়বা। পড়বা ওইটা, ওইটা ছাড়া পত্রিকার পড়ার দরকার নেই। আর যদি তুমি সাধারণ জ্ঞানের তথ্যের জন্য পুরা পত্রিকা ছেঁচে ফেলতে চাও, তো ছেঁচো ভাই, নিজেই ছাঁচাটা খাবা, নিজেই বাদামটা খাবা, এত সময় নষ্ট হবে তোমার। দেখো তোমার এখন ভাই, আমি এগুলা আমার এন্ড থেকে বলতেছি, আমার চিন্তা ভাবনার থেকে বলতেছি। তোমার যদি কমফোর্টেবল ফিল হয় এবং এভাবে তুমি ম্যানেজ করতে পারো, করো, কোনো সমস্যা নেই। তোমার কমফোর্ট জোনটা সবার আগে। স্যার আপনি সঠিক তো কথাই আমি বলছেন স্যার। আমি যেটা বলতেছিলাম ভাই, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি তথ্যগুলো পেয়ে যাচ্ছ, গুছিয়ে পেয়ে যাচ্ছ। আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ধরো, ওখানে মাঝে মাঝে দেয় কি ব্যাঙের 4 মাথাওয়ালা ব্যাঙ পাওয়া গেছে অমুক জায়গায়, 20 জন স্ত্রীর তার 150 জন সন্তান, সেগুলো নিয়ে এসে পাকিস্তানে সুখে শান্তিতে বসবাস করতেছে। তোমরা ওইটা পড়ো। ও কারেন্ট অ্যাফেয়ার্সে মাঝে মাঝে এই ধরনের খবর টবর দেখি, এগুলা কেন পড়ো? দেখবে যে প্রথম 3 পাতায় তারিখ ওয়াইজ, দেখবা প্রথম 3 পাতায় তারিখ ওয়াইজ দেয়া থাকে, ডেট ওয়াইজ খবরগুলো দেয়া থাকে। সেগুলোর মধ্যেও সবগুলোর দরকার নেই। একদম জিট জিট যেগুলো তোমার কাছে মনে হয় যে না এটা আসলে আমার সাধারণ জ্ঞানের জন্য দরকার, এটা একটু টুকে রাখলে একটা খাতায়। আবার কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে খুলতে হইলো না, ওই খাতা পরে রিভিশন দিলেই চলে। জুন 2024, মে 2024, এপ্রিল 2024, মার্চ 2024, এভাবে তোমার 3-4 পাতার মধ্যে সমস্ত ইনফরমেশন, জিস্ট ইনফরমেশন। তুমি দৌড়াদৌড়ি করে পুরা পত্রিকা পড়ো, পুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, পত্রিকা পড়বা, বাংলা পত্রিকা পড়বা, সম্পাদকীয় পড়বা, অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়বে, চিন্তা ভাবনা প্রসারিত হবে, একটা খবরের নানা ব্যাপার বিশ্লেষণ করতে পারবা। সেগুলা রাইটিং স্কিলে ব্যাপক প্রভাব ফেলে। এসে লিখতে গেল যাও, তোমাদের ওই ব্যাংক জবে টবে যে ফোকাস আসে, ফোকাস লিখতে যাও, এমনি কোনো ফিচার লিখতে যাও, যাই করতে যাও, এগুলো দারুণ প্রভাব ফেলে। এমনকি তোমার ধরো বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেগুলোতে প্রভাব ফেলে। ওইটা পড়ো শুধু, ওইটা থেকে কোনো কম্প্রোমাইজ করো না। প্রয়োজনে সেখান তার কোনো কারো একটা বিশেষ চিন্তা, ধরো রেমিটেন্স নিয়ে কারো একটা বিশেষ চিন্তা, বা ট্যুরিজম নিয়ে কারো একটা ব্যাপার, বা এই এই যে টেরোরিজম নিয়ে কারো একটা ব্যাপার একদম ইউনিক লেগেছে, সেটা প্রয়োজনে নোট করে রাখো। সেভাবে পড়ো, একদম টু দা পয়েন্ট হবে, এক্সাক্ট হবে ব্যাপারটা। পুরো পত্রিকা পড়া শুরু করো। আবার ইংরেজি পত্রিকা পড়ো। ইংরেজি পত্রিকা পড়ো কেন? এটা মেয়ে বোঝোই না তুমি ভাই। মানে ডোন্ট গেট আদারওয়াইজ। আমি একেবারে ধরো তোমাদের মধ্যে তোমরা সবাই তো ভাই, আমরা একরকম না, আমরা অনেকে আছি না ভাই, অনেক দুর্বল আছি না রে ভাই। তো ও ইংরেজি পত্রিকা পড়লে কি লাভ হবে তার বলো? এই জন্য বলছি যে 3 সেন্টেন্স পড়বা, সেটা ভাষা শেখার জন্য। 3টা সেন্টেন্স আমি যেভাবে দেখা দিই এবং যেভাবে আমি পড়ি, ধরো গত ক্লাস যেভাবে পড়েছি, আজকের ক্লাসটা যেভাবে পড়বো, এবং তোমাকে যে চেক লিস্ট দিব সেইটা অনুসারে পড়ো ভাই। আর কোনো কিছু দরকার নেই। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার, স্যার ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। স্যার। 2 মিনিটের জায়গায় অনেক বেশি বলে ফেলছি ভাই। স্যার একটু জি কথা স্যার, বলবো খুব স্যার? ভালো বলেছেন বলো, স্যার। তাড়াতাড়ি বলো।
স্যার যে সম্পাদকীয়র সাথে সাথে কি স্যার অর্থনীতি পাতাটা কি পড়া লাগবে কি না স্যার? এটা একটু আবার রিপিট অর্থ করলাম, এজন্য সরি স্যার। অর্থনীতি পাতাটা, হ্যাঁ, না ঠিক আছে, ভালোভাবে বলছো, অর্থনীতি পাতাটা পড়তে পারো, পড়তে পারো, মানে একেবারে খুব জটিল অর্থনীতির বিষয়গুলো দরকার নেই। ধরো টুকটাক একেবারে বেসিক ইকোনমিক্স এর যে বিষয়গুলো মাঝে মাঝে পত্রিকায় আসে, পুরা পুরা পেজ পড়ো না আর কি, অর্থনীতির পুরা পেজ পড়ার দরকার নাই, এই দুই একটা বিষয় একটু পড়ো। হুম। অর্থনীতির যেটা একদম জটিল আকারের, মানে রিসেন্ট অ্যাফেয়ারের সমস্যা, ওটা দেখবা যে এডিটোরিয়ালে তুমি পেয়ে যাবা। ওটা যদি একেবারে ইম্পর্টেন্ট কিছু হয়, তখন ধরো দেখবা যে ওইটা এডিটোরিয়াল পাতায় আসে, ওই ব্যাপারে কথা বলে। কথাটা জি বুঝতে পেরেছো স্যার। যে প্রশ্ন করেছো? জি স্যার। তাহলে ওইটা স্যার জি স্যার। তুমি বাজারে ধরো স্যার ওভার, অনেক বই পাওয়া যায় স্যার সম্পাদকীয় স্যার, মানে হ্যাঁ তুমি মাস চাইলে এক। সেটাও নিতে পারো, হ্যাঁ। স্যার ওই তো ওগুলো কি বললাম স্যার মানে কাজে শুধু হবে? শুধু সম্পাদকীয়টা। ওকে, আসো বাদ দাও। চেক লিস্ট, দেখো আমি একটু বুঝিয়ে দিই চেক লিস্টটা। একটা সেন্টেন্স পড়ে সেখানে সবার আগে এটা খুঁজবা, সাবজেক্ট কে, ফাইনাইট ভার্ব কে। এরপরে নাউনের বেসিক স্ট্রাকচার গুলা, এগুলো 3-4 দিন পরিশ্রম করতে হবে তোমাদের, এরপর দেখবা যে অটো স্ক্যানার হয়ে যাবা তোমরা। নাউনের স্ট্রাকচার গুলা মার করে ফেলবা। সেই ফাইনাইট ভার্বটা যে খুঁজেছো ওইটা দেখেই বুঝবা এটা কোন টেন্সে আছে, এবং টেন্সে থাকলে সেটা ভয়েসের আকৃতিটা কেমন, ওটা কি অ্যাক্টিভে আছে নাকি পেসিভে আছে। এরপরে ওই বাক্যটা আসলে কি সিম্পলে, কমপ্লেক্সে, নাকি কম্পাউন্ড ফর্মে আছে, এটা দেখবা। এছাড়া ধরো এই বেসিক ব্যাপারগুলো শেষ হইলে তোমার, যখন এগুলা স্ক্যান করা হবে, তারপরে খুঁজবা যে কোন কোন ইনগ্রেডিয়েন্ট দ্বারা, কানেক্টর গুলা দ্বারা যোগ হয়েছে, বাক্যটা বড় হয়েছে। প্রথমেই সবার আগে নন ফাইনাইট গুলাকে একটু দেখার চেষ্টা করবা। প্রেপোজিশন বা অন্যান্য এক্সটেন্ডর, প্রেপোজিশন, কনজাংশন, এগুলা দেখা অনেক সহজ, দেখলেই বোঝা যায়। এই জন্য আমি এগুলো একটু পরে রেখেছি। শুরুতে নন ফাইনাইট গুলা খেয়ে ফেলবা, তারপর এক্সটেন্ডেড গুলা দেখবা। এরপরে সেই এক্সটেন্ডার্স ধরে ফ্রেজ গুলা, এই যে তুমি প্রথমে বেসিক স্ট্রাকচার অফ নাউন দেখেছো না, এই জায়গায় তো নাউন ফ্রেজ পেয়ে গেছো। আর এগুলা বাদ দিলে অন্যান্য ফ্রেজ গুলা, এগুলা ধরে দেখবা। কানেক্টর ধরে যেভাবে এগিয়েছে সেভাবে ফ্রেজ গুলো একটু ডিটেক্ট করার চেষ্টা করবা। দেখবা যে ল্যাঙ্গুয়েজটা কত সুন্দর এবং হালকা লাগতেছে, মাথাটা কত হালকা হয়ে যাবে এক একটা সেন্টেন্স বোঝার পরে, মানে পুরো স্ট্রাকচারাল বিউটিটি দেখার পরে। এবং এইভাবে তুমি সেন্টেন্স লিখতে অনুপ্রাণিত বোধ করবা। এটাই র্যানি স্কেল, এটাই বলতে চাচ্ছি আমি। ইউ রাইট হোয়াট ইউ রিড অ্যাকচুয়ালি। তো তুমি এই যে পড়ার অভ্যাসটা তৈরি হইলে, আস্তে আস্তে সেন্টেন্সের প্যাটার্নটা বোঝার অভ্যাস তৈরি হইলে, গতি বোঝার অভ্যাস তৈরি হইলে, মোশন বোঝার অভ্যাস তৈরি হইলে, তখন তুমি সেখান থেকে ভাই লিখতে অনুপ্রাণিত হও। আর এই পুরা সেন্টেন্সটা পড়ার পরে রিরাইট করবা, একটা সেন্টেন্স রিরাইট করবা শুরু থেকে আবার। ওই সেন্টেন্সটা ধরো ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে লেখা, তুমি কি করবা, সেটা করোনা ভাইরাস নিয়ে, একই আদলে একই সেন্টেন্স প্যাটার্নে করোনা ভাইরাস নিয়ে আরেকটা সেন্টেন্স লেখার চেষ্টা করো। ওই যে আমি তোমাদেরকে দেখাইছি না, যে অল দা ফেইথ হ্যাড নো এফেক্ট অন দ্য আউটকাম অফ হিজ লাইফ, সেরকম করে আবার আমরা 2-3টা সেন্টেন্স আবার নিজের মতো করে করেছি না। এই যে অল দা বিএফস, অল দা বয়েজ, অল দা গার্লস, এরকম করে কয়টা করলাম না ওই দিন ভাই, মনে আছে? জি স্যার। তো সেরকম ওইটার কথাই বলেছি। এরকম করে করে নিজে কয়েকটা সেন্টেন্স বানানোর চেষ্টা করবা, তাহলে দেখবা যে অনেক শান্তি ফিল করবা, এবং নিজের রাইটিং স্কিলটা এইভাবে উন্নতি হবে। রাইটিং স্কিল ধরো, তুমি একটা ভাষার প্যাটার্ন জানো না, দেখো নাই কিভাবে সে চলে, এগুলোর ব্যাপারে তোমার 100% কনফিডেন্ট নেই। তোমার এইবার যত লুতুপুতুই চেষ্টা আমি করি, কোনোভাবে তোমার, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ স্কিলের পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে হচ্ছে কেমন করে পড়ো, কেমন কি পদ্ধতিতে তুমি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে ডিল করো। আমি ক্লিয়ার পর্যন্ত? ইয়েস স্যার। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার ক্যাটাগরি করি, শোনো। যারা আমাদের এখানে একদম দুর্বল প্রকৃতির আছো, মানে একেবারে দুর্বল, এবং এমন স্টুডেন্ট আছে ভাই, ধরো ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। আমার মানে এখন তো টিচারের চেয়ারে আছি, এভাবে একটু বলতে হয়, বুঝছো? আমরা তো ধরো নাইলে অ্যাড্রেসটা করা একটু টাফ হয়, তোমরা মনে করছি নিও না। আমাদের মধ্যে এরকম আমরা অনেকে আছি ভাই, ধরো রিটেন পরীক্ষা দিব, প্রিলি পাস করেছি, রিটেন পরীক্ষা দিব, অনেক দুর্বলতা আছে আমার ইংরেজিতে, একেবারেই ধরো অনেক নবিশ পর্যায়ে দুর্বলতাটা আছে আমার, এরকম আছে ভাই। তো রিটেন পরীক্ষা দাও আর না দাও, যা ইচ্ছা তা করো, তুমি প্রথমে প্যাটার্নটা বোঝার জন্য এই যে স্ক্যানিং গুলা করবা, তুমি ক্লাস 8, 9, 10 এর বই থেকে শুরু করবা। ক্লাস 8, 9, 10
এই বইগুলা শুরু করবা, এগুলা ধরে, বা ফেবল গুলা, এই যে আমি তোমাদের লিটারেচার ক্লাসে পড়াইছি না, ওই যে লাফাতিন পড়াইছি, ইসব পড়াইছি, মানে প্রসঙ্গক্রমে পড়াই নাই, প্রসঙ্গক্রমে ধরো গল্প টল্প করেছি যে, তো এই লাফাতিনের বা এই যে ওই যে আর্নস অ্যান্ড গ্রাসহোপার, সেটা তো লাফাতিনের থেকে নেয়া, ফরাসি। তো এনিওয়ে, তো এই ফেবল গুলার ল্যাঙ্গুয়েজ অনেক কিন্তু ইজি হয়। ফেবল গুলার ল্যাঙ্গুয়েজ তোমাকে অত ডিস্টার্ব করে না, তুমি অত স্ট্রাগল করবে না। তাহলে 8, 9, 10 এর পড়বা, ওই যে পড়ো নাই তোমরা, কি রে, কাক এবং কুকুরের গল্প, এগুলা জানো না ফেবল গুলা? ওই যে জি স্যার। কুকুর, হ্যাঁ, শিয়াল শিয়াল কাকরে আহ, আহ, ইয়ে দিয়ে যে তেলবাজি করে যে সে ফ্ল্যাটারি করে যে নিয়ে গেছে মাংসটা, এরকম প্রচুর। ওই যে ক্রো অ্যান্ড এই যে স্টোন, ওই যে পানি নিয়েছে জার থেকে, সেগুলা তোমরা জানো। এগুলা একটু স্ক্যান করার চেষ্টা করবা, যার অবস্থা খুবই খারাপ সে, এটা একদম প্রাইমারি স্টেজ। যার অবস্থা এখানে নাই, বেশিরভাগই অবস্থা আমাদের এখানে নাই হয়তো। তো আমরা এই ফেবল টেবল ছেড়ে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ডারি স্টেজে, ইন্টারমিডিয়েটের বইগুলা দেখবো। ইন্টারমিডিয়েটের বইগুলা মানে ইংরেজি বইয়ের, ইংরেজি বইয়ের এই প্রথম 1, 2 অনুচ্ছেদ পড়ার চেষ্টা করব। দেখে পড়ে যদি মনে হয় যে না ফাইন, আমি তো এগুলো বুঝি এবং খুব সহজে স্ক্যানিং করে ফেলতে পারি, এর সেন্টেন্স কেমনে আগাইছে, কি অবস্থায় আছে, এটা বুঝে ফেলতে পারি, ইট ডাজন্ট হার্ম মি, তাহলে তখন তুমি রেডি। আর এই পুরো ইন্টারের বই এটা পড়ার দরকার নেই। আমি এটা বলতে চাচ্ছি, তোমাদের ল্যাঙ্গুয়েজের পজিশনটা তোমার এখন কোন পর্যায়ে আছে সেটা বোঝানোর জন্য। এর মানে এটা বলি নাই যে আল্লাহ দুনিয়া যত ফেবল আছে সব পড়ে ফেলবা, 8, 9, 10 এর পুরা সব কিছু পড়ে ফেলা, তা বলি নাই। বলেছি ভাই তোমার ল্যাঙ্গুয়েজের অবস্থানটা বোঝানোর জন্য। ভাই আমার কথাটাকে বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। স্যাম্পলিং বেসিসে কয়টা পড়বা, পড়ে যদি দেখো যে না ইটস ইজি টু গো, তাহলে ফাইন, তুমি এখান থেকে লিভ নাও, এরপর সেকেন্ড লেভেলে চলে যাও। এরপর সেকেন্ড লেভেল শেষ, ইন্টারমিডিয়েটও তোমার একই অবস্থা, চলে যাও থার্ড লেভেলে যাও। থার্ড লেভেলে গিয়ে তুমি নিউজ পেপারের ফার্স্ট পেজ, নট দ্য এডিটোরিয়াল পেজ, নিউজ পেপার, ইংরেজি নিউজ পেপারের ফার্স্ট পেজ, সেই 3টা 4টা সেন্টেন্স করে করে ফার্স্ট পেজ পড়বা, সরি, বা স্পোর্টস পেজ পড়বা। ফার্স্ট পেজ এবং স্পোর্টস পেজের অনেক ঘটনাই তুমি ইতোমধ্যে জানো, এরপরে ফলে এগুলা পড়তে অনেক সুবিধা হয় তোমার জন্য, মিনিংটা তাড়াতাড়ি গেজ করে ফেলা যায়। এবং এর ল্যাঙ্গুয়েজ গাঁথনি অত কমপ্লেক্স করে না, মোটামুটি মানে সহজ মানের করে। এগুলা তুমি অতটা স্ট্রাগল করবা না। এই যে ধরো এই 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 দুইটাতে সমস্যা থাকে না, সে এখানে এসে কয়েকদিন স্ক্যান করো, এটা স্ক্যানিং করা শেষ, এটা ভালোভাবে বুঝে ফেলছো, 5, 7 দিন পড়ার পর দেখো যে না আমার ফার্স্ট পেজে আর কোনো সমস্যা হচ্ছে না, স্পোর্টস এর পেজে আর কোনো সমস্যা হচ্ছে না, তখন তুমি শেষ চলে যাবা এডিটোরিয়ালে, 4 নম্বরে এডিটোরিয়াল পেজে যাবা। সেখান থেকে এডিটোরিয়াল পেজ থেকে তুমি এবার আস্তে আস্তে এগুলা পড়ার চেষ্টা করবা, ভালো করে বোঝার চেষ্টা করবা। এডিটোরিয়াল পেজ তোমার ইজি হয়ে গেছে, এডিটোরিয়াল পেজ এবার রিয়েল টাইম স্ক্যানার হয়ে গেছে 3, 4 দিন পড়ার পরে, তুমি এবার পত্রিকা পড়ো আর খুব দ্রুত বুঝে ফেলো, তখন ভাই শেষ। মানে এর আর সামনে আর যাওয়ার দরকার নেই, আরো আছে। এবার তুমি পোয়েম গুলো পড়তে পারো, নোভেলে যাইতে পারো, নোভেল শেষ, নোভেল যাওয়া শেষ হওয়ার পরে এবার তুমি হচ্ছে পোয়েমসে যাইতে পারো। শেক্সপিয়ারের কবিতা পড়তে তোমার অনেক ভালো লাগবে, আই এম শিওর, পোয়েমস পড়তে পারো। এরপরে কুবলা খানের একটা কবিতা আছে, সরি কুবলা খান কবিতাটা আছে, এই কোলরিজের কবিতা, কুবলা খান কবিতাটা খুব জোস, মানে খুব অ্যাডভান্স রিডার যারা তারা খুব ভালোভাবে বুঝতে পারে এটা। তুমি ওই মানে যদি মনে করো যে এগুলো আমার পড়তেও কোনো প্রবলেম হয় না, তুমি দেখবা যে এই পোয়েম টোয়েম পড়তেও তোমার অত প্রবলেম হচ্ছে না, ভালো লাগতেছে পড়ে, অনেক শান্তি পাবা। কথা বুঝতে পেরেছো? মানে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করবে এই মানে এই কুবলা খান পড়ার পরে। মানে এরকম এই টাইপের কবিতাগুলো আর কি, কুবলা খান একটা এক্সাম্পল শুরু বললাম আর কি। এই তো এরকম এভাবে তখন ধরো এই পোয়েম টোয়েম নোবেল পর্যন্ত যাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর রহমতে এর আগেই তোমার উন্নতিটা হয়ে গেছে, এডিটোরিয়াল ভালোভাবে পড়তে পারলেই, রিয়েল টাইম স্ক্যানার হয়ে যেতে পারলেই, পড়ো আর বুঝে ফেলো, এই পর্যায়ে চলে যেতে পারলেই তোমার ইতিমধ্যেই চাকরি বাকরি হয়ে যাবে। এগুলা আর এই পর্যন্ত যাইতেও হবে না। বন্ধু আমার কথাটা বুঝতে পেরেছো? মানে পদ্ধতিটা কি, ম্যানুয়ালটা কি, আমি একদম একবারে তোমাদেরকে হাতে কলমে ম্যানুয়ালটা দেখিয়ে দিয়েছি ভাই। পত্রিকা এমনে পড়ে, কৌশল এইটা, পত্রিকা পড়ো পত্রিকা পড়ো পত্রিকা পড়ো, ব্যাপারটা এরকম না, একেবারে টু দা পয়েন্ট। আমি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, জি স্যার, ইয়েস স্যার। বুঝেছি। ওকে। তো চলো এবার আমরা আজকের আমাদের ক্লাসটা শুরু করলাম। এই পেজটা দেখো, এটার এমন একটা 3টা ভাগ আছে, দেখো 3টা ভাগের কোনটার সাথে তোমাদের মানে ঝামেলা আছে একটু খেয়াল করো তো, সবকিছুই তোমাদের
জানা না এই তিনটা সেগমেন্ট সম্বন্ধে? জি স্যার। ইয়েস স্যার। কি কি? বেসিক স্ট্রাকচার, কানেক্টরস এবং নাউনের ফরম্যাট, এটাই না ভাই? জি স্যার। আচ্ছা, এই চারটা হচ্ছে খাঁটি নাউনের ফরম্যাট, চারটা একদম খাঁটি সবসময় নাউনের ফরম্যাট। কিন্তু ও নন ফাইনাইট ভার্ব থেকে আসছে না বলতো? জি স্যার। এবং দেখো নন ফাইনাইট হয়ে পর একটা অ্যাডজেক্টিভ থেকেও সে নাউনের কাজ করে ফেলতে পারে। এখন সে শুধু নাউনের জায়গায় বসলেই নাউনের কাজ করবে। এবং তোমরা নাউনের জায়গাগুলোও জানো, সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? এই, সে জি স্যার। অ্যাডভার্বের জায়গায় বসলে অ্যাডভার্বের কাজ করবে, সে অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভের কাজ করবে। এম আই ডান? ইয়েস স্যার। ওকে। তো ভাইয়েরা বোনেরা, চলো আজকে আমরা আবার আমাদের পত্রিকা পড়ার মিশনটা শুরু করলাম। আজকেই শেষ ক্লাস এটার, এরপরে সরাসরি আমরা রিটেনে ঢুকে যাব। ভাইয়েরা বোনেরা, এই সেন্টেন্সটা একবার একটু জাস্ট তোমরা এট এ গ্লান্স দেখে নাও। যুবক, আমি কি বলছি এতক্ষণ বুঝছো আমাকে? ওই যে বড়া, জি স্যার। জি স্যার, খুবই কঠিন। অবজেক্ট কি বুঝতে এটাই বুঝিনি। সাবজেক্ট অবজেক্ট কোন দিক দিয়ে গেছে স্যার? কোন দিক দিয়ে যায় যে কই যায় লুকাইছে আল্লাহ জানে। আচ্ছা দেখো, স্যার এখানে চাইনিজ ফাইনাইট ভার্ব কি বেকিং, কাম? শোনো, চাইনিজ বেকিং, চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ ড্রেস, তারপরে চাইনিজ পিপল, বলো না নাকি? জি স্যার। বাংলাদেশি জি স্যার। প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, তার মানে জাতির নাম এভাবে অ্যাডজেক্টিভ হয় কিনা বলো? চায়না থেকে হুম। চাইনিজ, হ্যাঁ। ওকে, জানি। চাইনিজ বেকিং এবং একটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার পরে তুমি বেকিং, 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 এটা আসলে বেকিং না, বেকিং আর কি। ধরো ওই যে ব্যাক মানে কি, যে পৃষ্ঠদেশ। তো কারো পৃষ্ঠদেশে, মানে পৃষ্ঠদেশের কথা বলা, পৃষ্ঠদেশে চাপড়ানো মানে হচ্ছে তাকে সমর্থন করা, তাকে ব্যাক করা। এই যে ফুটবল খেলে আমরা দেখি না যে ব্যাক করে, ব্যাকে খেলে, মানে সে সাপোর্টে খেলে। আমি ক্লিয়ার বিষয়টা, চাইনিজ বেকিং, মানে চায়নাদের সমর্থন বা চায়নাদের যে সাপোর্ট নিয়েছে সেটা। ওকে, চাইনিজ বেকিং যখন আমরা পেয়েছি, একটা নাউন ফরম্যাট যখন পেয়ে গেছি, ডিটারমিনার প্লাস বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাওয়ার পরপরই আমরা বুঝতে পেরেছি যে ও নিশ্চিত সাবজেক্ট। এখন আমরা ওর ফাইনাইট ভার্ব খুঁজবো, তাই না ভাই বলো? জি স্যার। সে কেন সাবজেক্ট জি 100%, স্যার। আশা করি আজকের ক্লাসে তোমাদের এটা বলতে হবে না। জি স্যার। তারপরে সে সাবজেক্ট না দিয়ে, সাবজেক্ট দিয়েই, ফাইনাইট ভার্ব না দিয়ে সে প্রেপোজিশন দেওয়ার রাইট আছে কিনা? আচ্ছা স্যার। কারণ সে চাইলে সাবজেক্টের পরপরই এক্সটেন্ড করতে পারে। পারি। এখন প্রেপোজিশন যখন দিয়েছো, এর পরপরই তুমি একটা নাউন ফরম্যাট দিতে হবে। নাউন ফরম্যাট বিস্তীর্ণ হইতে পারে। রাশিয়াস প্রপোজড কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট, এই রাশিয়াস প্রপোজড কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট, এই পুরাটা হচ্ছে এই ফরের অবজেক্ট। রাশিয়াস কনসেপ্ট, প্রপোজড কনসেপ্ট মানে ধারণা, রাশিয়া প্রস্তাবিত ধারণা, কালেকটিভ কনসেপ্ট সমন্বিত যে ধারণাটা, সিকিউরিটি কনসেপ্ট নিরাপত্তা ধারণা যেটা। তার মানে এটা রাশিয়াস কনসেপ্ট, প্রপোজড কনসেপ্ট, কালেকটিভ কনসেপ্ট, সিকিউরিটি কনসেপ্ট, এই কনসেপ্টের সামনে তার সবগুলাই এডজেক্টিভ। আমি ক্লিয়ার পর্যন্ত? জি স্যার। জি স্যার। কনসেপ্ট দিয়েছে প্রেপোজিশনের অবজেক্ট। এখন চাইনিজ বেকিং তার ভার্ব আমরা এখনো পাই নাই। চাইনিজ বেকিং একটা সাবজেক্ট আমাদের হয়ে গেছে, আমি এটা সাবজেক্টে মার্ক করে রাখি তোমাদের সুবিধা হবে। সাবজেক্ট আমাদের হয়ে গেছে একটা, এটার ফাইনাইট ভার্বের জন্য অপেক্ষা করছি। পরে প্রেপোজিশন দিয়ে সে আবার এক্সটেন্ড করেছে এ পর্যন্ত, কনসেপ্ট পর্যন্ত। এখন আবার হুইচ আরেকটা প্রোনাউন আসছে, হুইচ আরেকটা প্রোনাউন আসছে। ফরের অবজেক্ট হচ্ছে কনসেপ্ট, কিন্তু হুইচ তো কারো অবজেক্ট না।
এটা তো ফর দ্য কনসেপ্ট, ফর রাশিয়াস কনসেপ্ট, ফর সিকিউরিটি কনসেপ্ট, ফর কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট, যাই বলো, বা শুধু ফর কনসেপ্ট। ফরের সাথে তো কনসেপ্টের সম্পর্ক হয়ে শেষ। হুইচ তো কারো অবজেক্ট না, তাহলে বলো হুইচ কে? সাবজেক্ট নিশ্চিত। যে নাউন প্রোনাউন কারো অবজেক্ট হয় না, ও নিশ্চিত ভাবে আবার সাবজেক্ট না, বলো? জি স্যার। তাহলে সাবজেক্ট অলরেডি দুইটা পেয়ে গেছি, কিন্তু উই হ্যাভ গট নো ফাইনাইট ভার্ব ইয়েট। আমরা এখনো কোনো ফাইনাইট ভার্ব পাই নাই। হুইচ সাবজেক্ট, ওকে, উড রিপ্লেস একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে হুইচ উড রিপ্লেস, হুইচ উড রিপ্লেস, হুইচ সাবজেক্ট উড রিপ্লেস ফাইনাইট ভার্ব। তো সামনে না পড়ে একটু চিন্তা করি কি বলতে চেয়েছে। হুইচ উড রিপ্লেস, যেটা রিপ্লেস করবে। রিপ্লেস করা মানে কি? ধরো এখানে একটা গ্লাস আছে, আমি এটা রিপ্লেস করতে চাচ্ছি। রিপ্লেসের পরপরই যে অবজেক্টটা থাকে তুমি ওটাকে সরাই দাও। রিপ্লেস দ্য ল্যাপটপ, মানে ল্যাপটপটা সরাই দিছো। রিপ্লেস দ্য ক্যামেরা, ক্যামেরাটা সরাই দিছো তুমি। তুমি রিপ্লেস করে আরেকটা জিনিস যে বসাও, ওইটা হচ্ছে এর পরে আসে। ধরো আই রিপ্লেসড, এই যে সাকিব আল হাসান, ধরো তুমি ক্যাপ্টেন, মাশরাফি ক্যাপ্টেন, আই রিপ্লেস সাকিব আল হাসান বাই, আরেকজনের নাম বলো না, ধরো কি, কে বল করে আবার, মাহমুদুল্লাহ। তার মানে হচ্ছে আই রিপ্লেস সাকিব আল হাসান বাই মাহমুদুল্লাহ, এটা উইতো হয়। তো মাহমুদুল্লাহ এখন আসলে বল করবে, সাকিব আল হাসান শেষ। বা সাকিব আল হাসান ইজ রিপ্লেস বাই মাহমুদুল্লাহ, মানে সাকিব আল হাসান এখন আর করবে না, এসে বল করবে। তো এখানে সেই একই কথাই বুঝাতে চাচ্ছে সে। ধরো সে কি করবে, রিপ্লেস করে দিবে। কি রিপ্লেস করবে, কারে রিপ্লেস করবে সে? সে বলছে যে দ্য গালফস ইউএস ডিফেন্স আমব্রেলা। তাহলে উড রিপ্লেসের অবজেক্ট হচ্ছে দ্য গার্লস ইউএস ডিফেন্স আমব্রেলা। রিপ্লেস ভার্বের পরপরই দ্য গালফস ইউএস ডিফেন্স আমব্রেলা, মানে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নিরাপত্তা ছাতা। এটা ছাতা না, আসলে নিরাপত্তা সিস্টেম, নিরাপত্তা চাদর। এই তো নিরাপত্তা সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা। রিপ্লেস করবে কি, কোন জিনিসটা সরাই দিবে? আমেরিকা, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাটাকে সরাই দিবে, মানে আমেরিকার নিরাপত্তা সিস্টেমটাকে সে ধ্বংস করে দিবে। এই সিকিউরিটি কনসেপ্টটা হুইচ উড রিপ্লেস। হুইচ মানে কি? এই সিকিউরিটি কনসেপ্টটাই তো, সেই তো রিপ্লেস করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই হুইচ যেহেতু রিপ্লেস করবে, আমি একটু বেশি সময় নিয়ে পড়তেছি, তোমরা কি মাইন্ড করতেছো? ধরো ভাই আমার এখানে অনেক না দুর্বল না মন স্যার, আছে, বুঝছো, স্যার হ্যাঁ অনেক আপনি স্যার, স্ট্রাগল করে যত আমরা, এই মানে জি জন্য। স্যার, আমাদের তাহলে সুবিধা আমার হচ্ছে মতো করে করেন। যতই ভালো হয় আমাদের এই জন্য জন্য। না, তোমরা আবার অনেকে অ্যাডভান্স আসো, অ্যাডভান্সে যারা ওরা প্রথম লেখা দিয়ে বুঝে ফেলছো আল্লাহর স্যার রহমতে। অ্যাডভান্সরা চুপ এই করে থাকবে, আমরা হ্যাঁ, এখন একদম না না শোনো, বিগিনার। আমার বলতে দাও, এটা আমার কথা, তোমাদের কথা না। হ্যাঁ, এই তাহলে ও বলতেছি আর কি, তোমরা মাইন্ড করো না যারা অ্যাডভান্স আছো ভাই। এখন হুইচ কে আসলে কনসেপ্টই না, হুইচটা কে? জি স্যার। কনসেপ্টই। কনসেপ্ট। এখন ভাই এই কনসেপ্টটাই তো, রাশিয়ার কনসেপ্টই তো রিপ্লেস করবে। তো কনসেপ্ট তো এখানে আছেই, কনসেপ্টই যেহেতু রিপ্লেস করবে, তাহলে আমার হুইচ নামে বাড়তিটা দেওয়ার দরকার আছে কোনো? এই কনসেপ্টই তো রিপ্লেস করবে ভাই। বলো তো হুইচ এটা দিছে কেন তারপর? স্যার কনসেপ্টটা তো কমপ্লেক্স অবজেক্ট করার জন্য। হয়ে আছে, এখন তার মানে প্রোনাউন হিসেবে হুইচ নেওয়া হয়েছে। আবার বলো সাইম, আবার বলো, ক্লিয়ার করো। স্যার এখানে কনসেপ্টটা ফর এর অবজেক্ট হয়ে আছে, আর একটা অবজেক্ট উড কনসেপ্টটা রিপ্লেসের ফরের সাবজেক্ট হতে অবজেক্ট, পারে না। গুড। এই জন্য তো আমাকে আবার একটা শ্যাডো সাবজেক্ট আনতে হচ্ছে, এই রিলেটিভ জি প্রোনাউনটা স্যার। আনতে হয়েছে। কনসেপ্টটা রিপ্লেস করবে, কিন্তু সে যেহেতু অলরেডি ফরের অবজেক্ট, আমার পক্ষে আর কিছু করার নেই। আমাকে আবার কনসেপ্ট সম্বন্ধে কথা বলতে চাই, আমাকে একটা সাবজেক্ট ধার করতে হবে, শ্যাডো সাবজেক্ট নিতে হবে। এটাই রিলেটিভ প্রোনাউনের কাজ। হুইচ উড রিপ্লেস, যেটা রিপ্লেস করে ফেলবে। দ্য গালফস ইউএস ডিফেন্স আমব্রেলা, আমেরিকান নিরাপত্তা ব্যবস্থাকে রিপ্লেস করবে সে। এন্ড পজিশন, একটারে রিপ্লেস করে সে আবার আরেকটারে বসাবে না ভাই। আমি তোমাদের কি বলছিলাম জি এতক্ষণ, যে স্যার। রিপ্লেস করে সেই জন্যই যে আরেকটা বসাবে, সেই কারণে সে রিপ্লেস করবে হচ্ছে আমেরিকার ব্যবস্থাটাকে রিপ্লেস করবে। এবং পজিশন, পজিশন করবে রাশিয়াকে। এবার আসো, পজিশন যে রাশিয়াকে করবে, এই পজিশনের সাবজেক্ট কে? পজিশন তো একটা ফাইনাইট ভার্ব, পজিশনের হুইচ সাবজেক্ট স্যার, কে? হুইচ কথা বলো। স্যার, হুইচ। চাইনিজ বেকিং কেন হইতে পারে না? তো চাইনিজ বেকিং হুইচ তো অলরেডি সাবজেক্ট আছে। স্যার এখানে এন্ড থাকার কারণে চাইনিজ বেকিং আচ্ছা, হতে পারে না। ওকে, এবার আমাকে বলতে দাও। দেখো চাইনিজ বেকিং এরই ভার্ব, চাইনিজ বেকিং এরই ভার্ব ধরলাম এন্ড দ্বারা যুক্ত হয়েছে, একটা ভার্ব এন্ড দ্বারা যুক্ত হয়েছে, নিশ্চয়ই তার আগে আরেকটা ভার্ব আছে, কিন্তু কই?
চাইনিজ বেকিং এর ভার্ব আসলটাই তো পাও নাই, তুমি এন্ড দিয়ে আরেকটা যোগ করতেছো। কথা বুঝো, দেখো কতটা ম্যাথামেটিক্যাল সে। চাইনিজ বেকিং এর এখনো তুমি ও একটা ভার্বই পাও নাই। চাইনিজ বেকিং এর ভার্ব এখনো পাইছো কেউ? বলো তো, জানাও, আমাকে জানাও। না স্যার। পাইছো? Sir. এই না স্যার। রিপ্লেসটা যে পাইছো এটা কার ভার্ব? হুইচের ভার্ব, হুইচের Sure. ভার্ব। তো তুমি ওর এখনো ভার্বই পাও নাই, আসলটাই পাও নাই, এক নাম্বারটাই পাও নাই, তুমি এন্ড দিয়ে এমনি যোগ করে দিছো। ভাই কাহিনীটা বুঝছো না তোমরা সবাই? জি স্যার। তার মানে Yes, বোঝা sir. যাচ্ছে এটা আসলে হুইচেরই, কারণ হুইচেরটা পাইছি আমরা, একটা পাইছি আরেকটা এন্ড দিয়ে যোগ করছে। খুবই সুন্দর না রে ভাই, বলো? Yes, sir. তাইলে হুইচ পজিশন, এটা কি হুইচ পজিশন নাকি হুইচ উড পজিশন? হুইচ উড পজিশন স্যার। হুইচ উড দেখো, পজিশন। উড পজিশন। হুইচ পজিশন যদি হইতো ভাই, তাহলে দেখো কোনো সেন্টেন্স হইতো না, গ্রামার ভুল হইতো। কিভাবে? হুইচ কি কোনো পজিশন হয়? হয় হবে পজিশনস। হয় কি হবে বলতো? পজিশনস। নাইলে হবে কি? পজিশনড। পজিশনড মানে যেটা রেখেছিল। হুইচের সাথে কি কোনো বেস ফর্ম হয়? কথা বলো না। হুইচের সাথেও বেস ফর্ম হইতে পারে, কিন্তু হুইচের অ্যান্টিসিডেন্টটা কে? কনসেপ্ট না? হুইচের অ্যান্টিসিডেন্ট কে? কনসেপ্ট না? এই দেখো, হুইচের অ্যান্টিসিডেন্ট কে বলো তো? Concept. কনসেপ্ট। কথা বলো। কনসেপ্ট। কনসেপ্ট। কনসেপ্ট কি সিঙ্গুলার না? তাহলে তুমি হয় পজিশন বসাবা, পজিশনস বসাবা, নাহলে পজিশনড, নাহলে হ্যাজ পজিশনড, এরকম। কিন্তু Yes. বেস ফর্ম কি হওয়া সম্ভব? কথা বলো। না স্যার। কিন্তু তারা বেস ফর্ম আচ্ছা, দিছে, তার মানে হচ্ছে এখানে তার হুইচ মানে উড যেমন আছে। বাদ গেছে, উডও তেমন বাদ গেছে। আমি ক্লিয়ার না ভাইরা বোনেরা? জি স্যার। দেখো, জাস্ট তোমাকে অঙ্ক ধরে ধরে বুঝে নেয়ার ব্যাপার। সে তারটা ঠিক মতোই লিখছে। এবার আসো, সে আমেরিকারে উঠাই দিবে, বসাবে কারে বলো? তো দাও তোমরা। রাশিয়াকে। রাশিয়া। রাশাকে। এবার আবার রাশিয়া দিয়ে শেষ, সেন্টেন্সটা শেষ। আপাতত হুইচের পরের অংশটুকু সে শেষ করতে পারতো। রাশিয়াকে বসাবে কি হিসেবে বসাবে? আবার প্রেপোজিশন দিয়ে শুরু করছে, অ্যাজ এ পাওয়ার ব্রোকার। প্রেপোজিশন দিয়ে শুরু করছে, কি কি লিখছে? এ পাওয়ার ব্রোকার, মানে ক্ষমতার একজন অংশীদার হিসেবে, ক্ষমতার একজন স্টেক হোল্ডার হিসেবে সে রাশিয়াকে বসাবে আমেরিকাকে হটাই দিয়ে। অ্যালং সাইড দ্য ইউনাইটেড স্টেটস। অ্যালং সাইড প্রেপোজিশন দিয়ে আবার বসাইছে কি? ইউনাইটেড স্টেটস কে। ইউনাইটেড স্টেটস এর পাশাপাশি ইউনাইটেড স্টেটস কামস। আল্লাহ, এটা কি ধরনের সেন্টেন্স হলো? ইউনাইটেড স্টেটস তো একটা দেশের নাম, এবং ও না, ঠিকই তো আছে, ইউনাইটেড স্টেটস তো দেশের নাম। তাহলে তো ভারত তো সিঙ্গুলার নেওয়ার কথা, কেমন? এটা তো ইউনাইটেড স্টেটস অনেকগুলো স্টেটস না। তাহলে ইউনাইটেড স্টেটস যদি সাবজেক্ট হয় কামস এর, দ্য ইউনাইটেড স্টেটস কামস অ্যামিড হাইটেন টেনশন। আমেরিকা তো সব জায়গায় চলেই আসে, আমেরিকা আসছে। তাহলে ইউনাইটেড স্টেটস সাবজেক্ট, এবং এটা সিঙ্গুলার। মনে রাখবা, ইউনাইটেড স্টেটস কখনো প্লুরাল নেয় না, মানে সে তো সিঙ্গুলার। স্টেটস হলেও সে একটা দেশের নাম, এই জন্য সে সিঙ্গুলার। এই জন্য ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে না? স্টেটস এর ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে না ভাই, বলো? জি স্যার। না স্যার স্যার। অ্যালাসাইডটা যদি মানে প্রিপোজিশন হয় তাহলে তো দ্য স্যার ইউনাইটেড এই স্টেট কামস স্যার চাইনিজ অবজেক্ট বেকিং হবে, এর ভার্ব স্যার। সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা, চাইনিজ সাইম বেকিং এর বলো না, ভার্ব। আরেকজন যে বলতেছো সে বলো। Alongside an object. দাঁড়াও। So alongside an object of the United States. অ্যালং সাইডের অবজেক্ট তো দ্য ইউনাইটেড স্টেটস। সিরিয়াসলি তোমরা নতুন যারা আছো এটা যে ধরতে পেরেছো, আমার সত্যি শান্তি লাগতেছে। এই কথা বলো না আর, এখন কথা বলে আমার কথার ভিতর কথা বলবা না, আমি স্পেস দিলে বলবা। দা ইউনাইটেড স্টেটস অ্যালং সাইডের অবজেক্ট ভাই। তুমি যতই ফাঁদ পাদো এখানে, যতই তুমি তোমার জন্য ফাঁদ পাতা হোক, ইউনাইটেড স্টেটস কাম। দেখো, মিলেও যাচ্ছে, ইউনাইটেড স্টেটস সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার নিছে। এবং তোমাদের তো সন্দেহ হয়, ইউনাইটেড স্টেটস তো সবসময় আসে, ওর কামই তো আসা। তোমাদের ওই ভাবানুবাদের সেন্স থেকে, সেন্স দিয়ে ইংরেজি শিখে ফেলছো না। ইউনাইটেড স্টেটস কামস, ইউনাইটেড স্টেটস তো আসে, ওর কামই তো আসা। ওরে ভাই, ও আসবে কেমন? ও তো পাওই ভাঙা এই দিক দিয়ে। দেখো, অ্যালেক্সান্ডার অবজেক্ট, সে কি অ্যালাংসাইডের অবজেক্ট। ওর পক্ষে অবজেক্ট। আর কামজের সাবজেক্ট হওয়া সম্ভব না। এম আই ক্লিয়ার? এইবার, জি স্যার। এইবার ধরো, দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ, সেই প্রিয় হ্যামলেটে যে শেক্সপিয়ার বলছিল। ধরো এরকম কেউ বলতে যাচ্ছে যে ইউনাইটেড স্টেটসই আসছে, ইউনাইটেড স্টেটসই আসছে, বলতে চায় সে, তখন অ্যালাংসাইড দ্য ইউনাইটেড স্টেটস, অ্যালাংসাইডের অবজেক্ট হওয়ার কারণে কামজের আর সাবজেক্ট দিতে পারবে না। এখন সে যদি বলে না আসছে সে, তুমি বানাও, তখন তুমি একটা রেডি প্রোনাউন নিয়ে নিবা, হুইচ কামস বা দ্যাট কামস, হু কামস, হুইচ কামস, দেশলে হুইচ দিলে ভালো। এই বন্ধু, কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। Yes, sir. যদি কামস ডারে ইউনাইটেড স্টেটস এর দ্বারা আনাইতেই চাও, তাহলে ইউনাইটেড স্টেটস কে তারপরেও তুমি সাবজেক্ট ধরে নিতে পারবে না।
অবজেক্ট বানায় ফেলছো, এখন আবার শ্যাডো সাবজেক্ট নাও। যেমন ধরো কনসেপ্ট সে বানাইতে পারে নাই, শ্যাডো সাবজেক্ট লাগছে না? কথা বলো। জি স্যার। জি স্যার। সুতরাং হুইজ তো দেয় নাই, তোমারও দেওয়ার দরকার নেই। তার মানে কামস যে একটা ফাইনাইট ভার্ব পাইছো, এবার বলো এই কামস ফাইনাইট ভার্বের সাবজেক্ট কে? চাইনিজ বেকিং। চাইনিজ বেকিং। চাইনিজ বেকিং। যে হুম, সাবজেক্টটা রয়ে গেছে, ওই যে অনন্তকাল ধরে এই ভার্বটার জন্য অপেক্ষা করতেছিল। তুমি কত পেঁচাইছো দেখো। এই যে সাবজেক্টের পরে, এই যে সাবজেক্টের পরে এক্সটেনশন হইলো না এই পুরোটাই, কথা কো, এই যেটা ব্লক করেছি, জি স্যার। জি স্যার। এরপরে তার ফাইনাইট ভার্বটা তুমি দিছো। কত যন্ত্রণা দিছো এই ফাইনাইট ভার্বটা আনতে তুমি। এই যে ইংরেজি পত্রিকা পড়তে গিয়ে তোমাদের এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মাঝখানে অনন্তকাল ধরে যে এক্সটেনশন হয়, সেটার কারণে তোমরা পত্রিকার অনেক কিছুই বোঝো না। কারণ পড়তে পড়তে ওর ভার্ব যে কোন দিক দিয়ে গেছে, ওর কি জেনে হয়েছে, ওই পড়তে পড়তে আবার চিন্তা করো ওই যে দা ইউনাইটেড স্টেটস কামস, হ্যাঁ ইউনাইটেড স্টেটস এসেছে, ওটা তো বিশ্বাসী হয় ভিতর থেকে যে ইউনাইটেড স্টেটস এর কামই তো আসা। ও তো সব জায়গায় চলে আসে সবার আগে, ও সব জায়গায় নাক গলায় না, কথা কও। জি স্যার। জি তো ওর স্যার। প্রতি সন্দেহ আছে তোমার, আবার বাক্যটাও তো তাহলে ঠিক আছে, কিন্তু বেচারার এখানে আসলে দোষ নাই, সে এখানে আসে না, ওরে উল্টা এই সেন্টেন্স, এই খবরে ওরে বাড়ামটা দিছে। আচ্ছা, তাইলে চাইনিজ বেকিং কামস, আমাদের মূল সাবজেক্ট পেয়ে গেছি, অবজেক্টও পেয়ে গেছি, সরি ফাইনাইটও পেয়ে গেছি। চায়নাদের সমর্থন আসে, কখন আসে? অ্যামিড, এই যে আসার পরপরই, ইন্ট্রানজিটিভ ভার্ব তো আসার পরপরই সে বন্ধ করে দিছে, সে আর সেন্টেন্সের অবজেক্ট দেয় নাই। ইন্ট্রানজিটিভ ভার্বের তো অবজেক্ট লাগে না, মানে হয় না, তখন সে প্রেপোজিশন দিয়ে এক্সটেন্ড করেছে। অ্যামিড হাইটেন টেনশন, ব্যাপক উত্তেজনার মাঝখানে, অ্যামিড মানে কি মাঝখানে, চায়নাদের সমর্থন আসে ব্যাপক উত্তেজনার মাঝখানে। এই উত্তেজনা কেন তৈরি হয়েছে সে আবার এটা বলতেছে, অ্যাজ এ রেজাল্ট অফ একটা প্রেপোজিশনাল ফ্রেজ, টিট ফর ট্যাট ট্যাঙ্কার সিজার্স। এই টিট ফর ট্যাট পুরা মিলে একটা ইডিওমেটিক ইংলিশের, এটা একটা শব্দ বোঝায় মানে পাল্টা পাল্টি। টিট ফর ট্যাট, পাল্টা পাল্টি। যেমন ধরো তুমি লটস অফ, এ লট অফ নামে ডিটারমিনার পড়ছো না ফ্রেজে, তুমি অ্যাজ এ রেজাল্ট অফ প্রেপোজিশনাল পড়ছো না ফ্রেজে, তেমনি ধরো এই টিট ফর ট্যাটটা একটা ফ্রেজে এখন অ্যাডজেক্টিভের কাজ করছে। ও বেসিক্যালি নাউনি আসলে, কিন্তু সে এখন ট্যাঙ্কার সিজার্স এর একটা অ্যাডজেক্টিভ হিসেবে নিয়েছে। টিট ফর ট্যাট ট্যাঙ্কার সিজার্স, পাল্টা পাল্টি ট্যাঙ্কার ছিনতাই। এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো? এই জি পর্যন্ত স্যার। বুঝতে পারছো যে কিসের কারণে? টিট ফর ট্যাট ট্যাঙ্কার সিজার্স, পাল্টা পাল্টি ট্যাঙ্কার ছিনতাইয়ের কারণে যে উত্তেজনা তৈরি হয়েছে, ওই উত্তেজনার মাঝখানে চায়নাদের সমর্থন আসছে। চাইনিজ বেকিং কামস, চায়নাদের সমর্থন আসছে। কখন আসছে? অ্যামিড হাইটেন টেনশন, ব্যাপক উত্তেজনা, চরম উত্তেজনার মাঝখানে। কেন তৈরি হয়েছে উত্তেজনাটা? অ্যাজ এ রেজাল্ট অফ টিট ফর ট্যাট ট্যাঙ্কার সিজার্স, পাল্টা পাল্টি ট্যাঙ্কার ছিনতাইয়ের কারণে, এবং এ বিপড আপ ইউএস এন্ড ব্রিটিশ মিলিটারি প্রেজেন্স। এখন বিপড আপ মানে ধরো তুমি পারো না, একটা অ্যাডজেক্টিভের মানে নাই পারতে পারো, অসুবিধা নেই, ধরো বিপড আপের মানে আমরা কেউই পারি না, ধরো পরে বলতেছি এটা, এটুকু পড়লেও তো হয়। তুমি এবার বিপ্লবের মানে কি জানি, আল্লাহ রে কি বিষয় এটা, এটা জানি কি তথ্য দিয়েছে হুদাই, এটা অ্যাডজেক্টিভ আর বাড়তি একটা তথ্য দিয়েছে আর কি, না জানলো নাই। এই যে নাউনের ফরম্যাটটা এই জন্য জানা কত জরুরি দেখো। ইউএস এন্ড ব্রিটিশ মিলিটারি প্রেজেন্ট, পাল্টা পাল্টি ট্যাঙ্কার ছিনতাই, এন্ড আবার এজ এ রেজাল্ট অফ, আবার এটার পরে এন্ডের পরে এজ এ রেজাল্ট অফ ইউএস এন্ড ব্রিটিশ মিলিটারি প্রেজেন্স। যে ইউএস এবং ব্রিটিশ মিলিটারির উপস্থিতি এবং পাল্টা পাল্টি ট্যাঙ্কার ছিনতাইয়ের কারণে যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, এর মাঝেই এসেছে চায়নাদের সমর্থন। ভাইরা বোনেরা, এইবার এই যে ব্রিটিশ মিলিটারি প্রেজেন্স, ইউএস মিলিটারি প্রেজেন্স কোথায় হয়েছে সেই তথ্যটা দিচ্ছে, গালফ ওয়াটার্স মানে উপসাগরীয় অঞ্চলে। উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ এবং ইউএস মিলিটারির উপস্থিতি এবং পাল্টাপাল্টি ট্যাঙ্কার ছিনতাইয়ের কারণে যে উত্তেজনাটা হয়েছে, দেখো আমি একদম সবগুলো নিয়ে পড়তেছি, উত্তেজনাটা হয়েছে, তার মাঝেই চায়নাদের সমর্থন আসে রাশিয়ার প্রস্তাবিত নিরাপত্তা ধারণার প্রতি। এ পর্যন্ত হচ্ছে আমার মেইন ক্লজ। দেখো এই সাবঅর্ডিনেট ক্লজ হুইচ থেকে শুরু হয়ে কামস পর্যন্ত, এটুকু সাবঅর্ডিনেট ক্লজ না? দেখো আমি যেটা মার্ক করেছি, বলো না, কথা কও, এটা না সাবঅর্ডিনেট ক্লজ? জি জি স্যার। এবং স্যার। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই কনসেপ্ট সম্বন্ধে বাড়তি তথ্য দিয়েছে, কথা বলো। জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। সাবঅর্ডিনেট ক্লজটা হলুদ মার্ক করা, এটা বাদ। সাবঅর্ডিনেট ক্লজ তো আরেকটা ক্লজ। মেইন ক্লজটা কি? মেইন ক্লজটা হইছে
চাইনিজ ব্যাকিং ফর রাশিয়াস কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট। চাইনিজ ব্যাকিং ফর রাশিয়াস কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট। রাশিয়ার প্রস্তাবিত সমন্বিত নিরাপত্তা ধারণার প্রতি চায়নাদের সমর্থন। গালফ ওয়াটারে মিলিটারির উপস্থিতি, ব্রিটিশ এবং ইউএস মিলিটারির উপস্থিতি এবং পাল্টাপাল্টি ট্যাঙ্কার ছিনতাইয়ের কারণে যে উত্তেজনা, যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, এর মধ্যেই আসে। কার প্রতি আসে? রাশিয়ার প্রপোজ কালেকটিভ সিকিউরিটি কনসেপ্ট বা রাশিয়ার প্রস্তাবিত নিরাপত্তা ধারণার প্রতি বা নিরাপত্তা প্রস্তাবের প্রতি একসাথে বলে ফেলতে পারো, আসে। এইবার সেই নিরাপত্তা প্রস্তাব কি করবে তুমি আরেকটা সেন্টেন্সে লিখতে পারো। যেই নিরাপত্তা প্রস্তাব বা যেই প্রস্তাব, শুধু যেই প্রস্তাবও বলতে পারো, যেই প্রস্তাব এই কোন জায়গায় বলো তো? গালফস ইউএস ডিফেন্স আমব্রেলা কোন জায়গায় বলো? এটা কোন জায়গায় হবে বলো তো? কাহিনীটা কোথায় ঘটবে বলো তো? এই কাহিনীটা কোথায় উপসাগরীয় ঘটবে? অঞ্চল। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার পাশাপাশি ক্ষমতার একজন নতুন অংশীদার হিসেবে রাশিয়াকে বসাবে এবং এই উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নিরাপত্তা সিস্টেমটাকে হটাই দিয়া সে কি করবে ভাই বলতো? রাশিয়াকে রাশিয়ার পজিশন দিবে। রাশিয়াকে আবার বসাবে। তাইলে আবার আমরা সাবঅর্ডিনেট ক্লজটা আবার একটু দেখি। দেখো আবার খুঁটি খুঁটি দেখি। হুইচ উড রিপ্লেস দ্য গালফস ইউএস ডিফেন্স আমব্রেলা। যে নিরাপত্তা ধারণায় কি করবে? উপসাগরীয় অঞ্চলে আমেরিকাকে হটাই দিবে এবং বসাবে কাকে? রাশিয়াকে বসাবে এবং রাশিয়াকে বসাবে। আমেরিকাকে সরিয়ে দিয়ে রাশিয়াকে বসাবে। কি হিসেবে বসাবে বলতো? ক্ষমতার একজন অংশীদার হিসেবে। কার পাশাপাশি? আমেরিকার পাশাপাশি। তাইলে ক্ষমতার একজন অংশীদার হিসেবে আমেরিকার পাশাপাশি রাশিয়াকে বসাবে এবং উপসাগরীয় অঞ্চল থেকে এই আমেরিকার দূরত্ব কমিয়ে তাকে, সে কি করবে? ওই ধারণাটা কি করবে? রাশিয়াকেও সেই জায়গায় সে একটা সুযোগ করে দিবে। এই পুরা বিষয়টা কি এটাই মিন করতেছে না ভাই বলো? জি স্যার, কিন্তু সুন্দর জি স্যার। অর্থটা হবে কি স্যার? এখন না, আমি ধরো এই সব বিষয়গুলো তোমাদেরকে ধরো বাংলা, তোমরা এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ক্লাস। বাংলা ট্রান্সলেশন গেলে ইংরেজি থেকে বাংলা একটার ভিতরে একটা হসপস করতে চাই না, এই জন্য ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনে গেলে কিভাবে এবার বাংলাটা তুমি গুছিয়ে লিখবে? আন্ডারস্ট্যান্ডিং শেষ। দেখো এবার তোমার বাংলা গুছানোর পালা। বাংলাটা কোন কথাটা আগে লিখলে কোন কথাটা পরে লিখলে বাংলাটা গুছায়, বাংলাটা সুন্দর হয়, সেটা আমি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন ক্লাস সুন্দর করে শিখিয়ে দিব। আমি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন দেখো জি আপাতত স্যার। একটু দেখি, আপাতত একটু দেখি। আমি এখন তোমাকে ওই কৌশলটা দেখাতে চাচ্ছি না, কারণ ওই কৌশলটা দেখলে তুমি ধরো আরেক দিকে একটু ডিরেলড হয়ে যাবে। এখন আমরা আন্ডারস্ট্যান্ডিং আছি ভাই, আগে আন্ডারস্ট্যান্ডিং। যত কৌশলে শিখাই তুমি আন্ডারস্ট্যান্ডিংটা না হইলে তুমি তো লিখতে পারবে না। এর মানে কি বলছে এটা না বুঝলে তুমি বাংলা তো গুছাইতে পারবে না। ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনের ক্লাসগুলো হয় আমার সম্পূর্ণভাবে বাংলা গুছানোর ক্লাস। সেখানে আমি ইংরেজি কেমনে বুঝবা সেটা নিয়ে ডিল করি না, সেটা সম্পূর্ণভাবে এখানে ডিল। তো আসো এটা, যে রাশিয়ার নিরাপত্তা প্রস্তাবের প্রতি চায়নাদের সমর্থন এমন সময় আসে, কোন সময় আসে? এটা শুরু করতে সবসময় পেছন থেকে। তাহলে এবার তোমরা শুরু করবে এইভাবে: উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ এবং ইউএস মিলিটারি উপস্থিতির কারণে এবং পাল্টাপাল্টি ট্যাঙ্কার ছিনতাইয়ের কারণে যে উত্তেজনা তৈরি হয়েছে, এর মাঝেই চায়নাদের সমর্থন আসে রাশিয়ার প্রস্তাবিত নিরাপত্তা ধারণার প্রতি। যেই নিরাপত্তা প্রস্তাব উপসাগরীয় অঞ্চলে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার পরিবর্তে রাশিয়াকে একজন ক্ষমতার অংশীদার হিসেবে বসাবে এবং আমেরিকার দৌরাত্ম্য কমিয়ে রাশিয়াকে শক্তিশালী করবে। তুমি এইভাবে ধরো সেন্টেন্সটা সুন্দর করে লিখে ফেলতে পারো। বন্ধু এবার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। এই তো এভাবে তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ভাই সবচেয়ে জরুরি। আন্ডারস্ট্যান্ডিংটা আগে, এরপরে এবার তোমার ওই বাংলাটা সুন্দর করে গুছাই লিখবো কিভাবে সেটা আরেকটা স্টেজ। এম আই ক্লিয়ার নাও? জি স্যার। ওকে, আসো। এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ জি আমাকে বলো। স্যার। বলো বলো। স্যার এটা আমিড, যে এটা কি বলছিলেন, প্রিপোজিশন নাকি? আমিদ না, এমিড। এমিড মানে মাঝখানে, আমিড। মাঝখানে হাইটেন টেনশন, মানে ব্যাপক উত্তেজনার মাঝে। তাহলে এটা কি এবং মানে এই তোমরা একটা ক্লাসে কি জানি আমার প্রশ্ন করছো, এই যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলার বলে? দেখো এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এই হুইজ দ্বারা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে না ভাই? কথা কও। জি স্যার। জি স্যার। আবার দেখো এন্ড দ্বারা, হুইচ তো আমরা পরে বানাই নিছি, এন্ড দ্বারা আবার একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছে না এখানে? জি স্যার। দেখো এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এগুলারে বলে যে তুমি একটা কমপ্লেক্সে থাকবা, শুধু কম্পাউন্ডে থাকতে হবে তা না। একই সেন্টেন্স তুমি কমপ্লেক্সও করতে পারো, কম্পাউন্ডও করতে পারো। আমি ক্লিয়ার? জি স্যার। এখন এই বাক্যে নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে বলো, নাইলে আমি শেষ পরেরটাতে যাচ্ছি। স্যার অ্যালং সাইড অর্থ কি? পাশাপাশি, অ্যালাং সাইড মানে পাশাপাশি, এর পাশাপাশি ওরও।
স্যার নিচ থেকে যে একটা কাটা দিছেন ওইটার অর্থটা কি? এইবার ও নিচের বিপডাপ লাইন। মানে জোরালো জোরালো উপস্থিতি। দেখো, এ বিপডাপ ইউএস অ্যান্ড ব্রিটিশ মিলিটারি প্রেজেন্স, উপসাগরীয় অঞ্চলে আমেরিকান এবং ব্রিটিশ সৈন্যদের জোরালো উপস্থিতি। দেখো, এটা কন্টেকচুয়াল বেসিসেও বোঝা যায় যে ভাই সৈন্যদের উপস্থিতি কেমন হবে, লুতুপুতু উপস্থিতি, নাচানাচি উপস্থিতি, খাওয়া দাওয়া উপস্থিতি। সৈন্যদের উপস্থিতি মারাত্মক উপস্থিতি হয়, স্যার জোরালো সেন্টেন্সটা উপস্থিতি আর হয়। একবার একটু রিপিট করেন কাইন্ডলি স্যার। আচ্ছা, বাংলাটা কেমন? জি বাংলাটা স্যার, জি আচ্ছা, স্যার। উপসাগরীয় অঞ্চলে দেখো, এখানে অনেক, ধরো আমি ওই কৌশলটা দেখানো ছাড়া তো আর হলো না, ওই তোমরা দেখে নিলেও নাও। উপসাগরীয় অঞ্চলে ইউএস এবং ব্রিটিশ মিলিটারি বা ব্রিটিশ সেনাবাহিনীর জোরালো উপস্থিতি, জোরালো শব্দ আমি তখন বাদ দিছি, জোরালো উপস্থিতি এবং পাল্টাপাল্টি ট্যাঙ্কার ছিনতাইয়ের কারণে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মাঝেই চায়নাদের সমর্থন আসে রাশিয়ার নিরাপত্তা ধারণার প্রতি, অথবা তার মাঝেই রাশিয়ার নিরাপত্তা ধারণার প্রতি চায়নাদের সমর্থন আসে। এবার আসো, এবার আরেকটা সেন্টেন্স, যেই নিরাপত্তা প্রস্তাব উপসাগরীয় অঞ্চলে রাশিয়ার, আমেরিকার দৌরাত্ম্য কমানোর পাশাপাশি, আর আমেরিকার দৌরাত্ম্য কমিয়ে আমেরিকার পাশাপাশি রাশিয়াকেও একজন ক্ষমতার অংশীদার হিসেবে বসাবে। আমি ক্লিয়ার ভাই? জি স্যার। এখন দেখো, এই যে স্ক্যানিংটা করছো তোমরা, এখন মনে হয় মোটামুটি বুঝেও ফেলছো যে ট্রান্সলেশনের পদ্ধতি আর কি। দেখো, এই যে আমি এই সম্পূর্ণভাবে সচেতনভাবে সাবঅর্ডিনেট ক্লজটা পরে বাংলা করছি না, খেয়াল করেছো? জি স্যার। কিন্তু এই সেন্টেন্সটা পুরো এক সেন্টেন্স না। জি স্যার। তোমরা কি করো, এই ধরো এইটুকুর অংশ নিয়েও আবার বাংলা করার চেষ্টা করো একসাথে। কোন দিকে করবা এই জন্য একটা ম্যানুয়াল আছে, পদ্ধতি আছে ভাই। কথাটা বুঝতে পেরেছো? এই যে দেখো, সাবঅর্ডিনেটটা আমি একদম সম্পূর্ণভাবে বিশাল সাবঅর্ডিনেট তাকে আলাদা করে ফেলছি, সুন্দর বাংলাটা জমে যাচ্ছে, ঝরঝরে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি করি, একদম পুরাটারে নিয়ে একটা কিছু হসপস করে বাংলা লেখার চেষ্টা করি, বুঝলেও বাংলাটা এলোমেলো করে লিখি। এটা একটা ইস্যু কি আমাদের আছে না ভাই, বলো? জি স্যার। আমি তোমাদেরকে টেনশন করো না, আন্ডারস্ট্যান্ডিং এর ক্লাসগুলো যাক, স্যার এরপরে সাউন্ড শোনা ট্রান্সলেশন। যাচ্ছে না স্যার। হ্যাঁ, কি কি স্যার কও? হ্যাঁ, সাউন্ড আসছে না স্যার। কি কো, এই সাউন্ড আসতেছে না? আসতেছে স্যার, জি আসতেছে। স্যার আসতেছে আসতেছে। স্যার, ক্লিয়ার। আসছে স্যার। কি কো, তুমি ভাইয়া সাউন্ড প্রবলেম কমায় রাখছো, উঠাও উঠাও। স্যার মিউট হয়েছে মনে হয় স্যার। আর দূর, আমার ঠিক আছে, সবার ঠিক আছে, শুধু তোমার সমস্যা। তুমি কে, নাম কি কও? মাত্র ঠিক হইলো স্যার। স্যার ঠিক হইলো তোমার, স্যার মাত্র স্যার। তোমারটা ঠিক হলে আমি কেমনে কি করবো বলো? স্যার ওটা হয়েছে তো স্যার মাত্র স্যার। ওকে, এটা ভাই তোমার সমস্যা ছিল, শুনতেছে হ্যাঁ। কথা বলা। ওকে, স্যার আচ্ছা, ওকে। তাহলে কি দাঁড়ালো হ্যাঁ, সেন্টেন্সটা, যে আমি যখন সাবজেক্টের পরে যখন আপনার ফাইনাল ভার্ব আসবে তখন ফাইনাল ভার্বের ট্রান্সলেট করব, এরপরে ফাইনাল ভার্বের যে অংশটুকু ট্রান্সলেট আমি করার তোমার কি পরে। ট্রান্সলেশনের ক্লাস পড়াইতেছি এখন, বলো তো? আহ না স্যার, ট্রান্সলেশনের জন্য তোমাকে আমি ডেডিকেট ক্লাস সরি রাখছি স্যার, ভাই, আমাকে এখন আর বঙ্গানুবাদক, ওইদিকে নিও সরি না, স্যার, বুঝছো? তাহলে ধরো জি আমার স্যার, এই জি স্যার। ক্লাসটা যে গুরুত্বপূর্ণ ইস্যু আছে ভাই, মার খাবে। আচ্ছা সরি স্যার। ভাই, আমার কথাটা বুঝতে পেরেছো? মাইন্ড করো না ভাই, আমি তো আসি না রে ভাই, আমি ট্রান্সলেশন কি আমি আমার দায়িত্ব না তোমার পড়ানো, বুঝছো? জি স্যার। এটা ধরো একটা পুরা, ধরো ট্রান্সলেশন দুইটা ডেডিকেটেড ক্লাসের সেখানে ব্যাপার, তো আমি সেখানে ওই কৌশলগুলো শিখিয়ে দিব ভাই। এখন ধরো আমি যে কৌশলে ট্রান্সলেট করি সেই কৌশলে এটাই করেছি, কিন্তু সেই কৌশলটা কি আমি টু দা পয়েন্ট তোমাকে ডিটেল বলি নাই, এটুকুই। এম আই ক্লিয়ার? জি স্যার। জি এখন স্যার। আমরা শুধু আন্ডারস্ট্যান্ডিংটা দেখি, কেমনে একটা ইংরেজি সেন্টেন্স বুঝবো। ডান। এই দেখো তোমরা, জি স্যার। ধরো এই কোর্সের শুরু থেকেই তোমাদের নানা বিষয় নিয়ে নানা প্রশ্ন ছিল না রে ভাই? দেখো, আমি কিন্তু ইভেনচুয়ালি তোমরা প্রশ্ন না জি করলেও স্যার। ইভেনচুয়ালি গুছিয়ে 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 আমি সবকিছু কানেক্ট করেছি না, বলো তো? জি স্যার। এটা কি তোমরা খেয়াল করছো কিনা বলো? জি স্যার। জি স্যার। ওকে, তো টেনশন করো না, ও ট্রান্সলেশন পড়ানোর দায়িত্ব তো আমারই, এটা তো আর অন্য কারো ঘাড়ে যাচ্ছে না। ওকে, এই সেন্টেন্সটা পড়ো প্লিজ। পড়ো, আমার এখানে প্রশ্ন আছে কিছু।
লেখা শেষ হয়েছে? সবার পড়া শেষ? জি স্যার। Yes, sir. জি ওকে, স্যার। আসো। প্রশ্ন করবো আমি, জি স্যার। তোমরা বলো। তোমরা বলবা না, লিখবা। লিখো, এই সেন্টেন্সে একটা অ্যাপোজিটিভের উদাহরণ আছে, কোথায় সেটা? এই সেন্টেন্সে একটা অ্যাপোজিশন উদাহরণ আছে, সেটা কোথায়? So burning so many alive. লঞ্চ। হুম, কোথায় আছে বলো? দ্য ডেডলিফট লঞ্চ। এমবি আবিজয়ন এটা। দ্য ডেডলিয়েস্ট লঞ্চ? লঞ্চ কেমনে ডেডলিয়েস্ট হয় বলো? কোথায় অ্যাপোজিটিভ, কোথায় বলো? এমবি আবিজয়ন 10 ওইটা। স্যার এমবি অভিযান। এমবি অভিযান 10 কার অ্যাপোজিটিভ, বা কে কার অ্যাপোজিটিভ? কথা বলো। স্যার লঞ্চ হচ্ছে লঞ্চ নাউন এমবি অভিযান 10। বা এমবি অভিযান 10 নাউন, তার অ্যাপোজিটিভ হচ্ছে লঞ্চ। ভাইরা বোনেরা, এই লঞ্চ যে এমবি অভিযান 10 ও সেটাই না? অন দা লঞ্চ বললে যে কথা, দা লঞ্চ কেটে দিয়ে এমবি অভিযান 10 বললো, একই কথাই দাঁড়াইলো না? জি স্যার। জি স্যার। আমি ক্লিয়ার? অ্যাপোজিটিভটা ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, জি স্যার। জি স্যার। এবার আসো আমরা, এই যে তোমাদের খড়র খড়র শুরু হয়েছে রে ভাই। ইন দা আর্লি আওয়ার্স অফ ডিসেম্বর 24, প্রেপোজিশনের অবজেক্ট। আচ্ছা, ওই যে চাইনিজ বেকিং এর, ওটার মধ্যে তো আমরা নাউন ফরম্যাট মার্ক করি নাই, এটা কি দরকার আছে বলো? ওই ওই দিন দেখাইলাম যে, এটা তো মনে হয় আর দরকার নাই, কেমন? স্যার আচ্ছা, হ্যাঁ বলো। বলছি। ওকে, আসো। ইন দ্য আর্লি আওয়ার্স অফ ডিসেম্বর 24, দ্য ডেডলিয়েস্ট লঞ্চ ফায়ার ইন বাংলাদেশ হিস্ট্রি রেক্ট হ্যাভক অন দ্য লঞ্চ এমবিউজন 10। এটুকুর সাবজেক্ট কোনটা বলো? বা পুরো The সেন্টেন্সের deadliest প্রথম launch দিকে একটা fire. সাবজেক্ট খুঁজে বের করো। So the হুম? deadliest launch fire The in Bangladesh deadliest launch history. fire. ডেডলিস্ট দ্য লঞ্চ স্যার। ডেডলিয়েস্ট লঞ্চ ফায়ার। ওকে, সাবজেক্ট মার্ক করলাম। এটার ফাইনাইট ভার্ব দাও আমাকে। স্যার রেক্ট হবে। রেক্ট। আচ্ছা, রেক্ট। রেক্ট আর আর কে কি নিবা বলো? রেক্ট। আর কারো কোনো আছে? Sir, burning. আমার মনে হচ্ছে আর বার্নিং। আন্ডারগোয়িং। ওকে, আর আন্ডারগোয়িং। চমৎকার, ভাব সব মার্ক করলাম। ওকে, আসো। হ্যাভক, বার্নিং। বার্নিং বলতে চাচ্ছ না কেউ? মনে হয় বার্নিং বলছো, তাই না? হ্যাঁ, বার্নিং কি জীবনও ফাইনাইট ভার্ব হয়? বার্নিং নামে কোনো টেন্স আছে? স্যার নন ফাইনাইট হবে। বার্নিং নামে আল্লাহ দুনিয়া কোনো টেন্স দেখছো তুমি? না। না স্যার। এই যে, আসো। আর আন্ডারগোয়িং হইতে পারে। জি আর স্যার। আন্ডারগোয়িং হইতে পারে। এখন কি হইতে পারে এগুলো অঙ্কে বলবে ভাই, আমি বলতে পারবো না। আবেগে আমার কাছে মনে হয়, আমার কাছে তোমাদের মনে হয় আর আন্ডারগোয়িং হইতে পারে, র্যাগড হইতে পারে। কিন্তু আসলে কি হবে একটু দেখি। ওকে, দ্য ডেডলিয়েস্ট লঞ্চ ফায়ার, এটা যে সাবজেক্ট, এটা 100% নিশ্চিত এই কারণে, কারণ সে কারো অবজেক্ট না। ডিসেম্বর 24 অফের অবজেক্ট, দ্য আর্লি আওয়ার্স ইনের অবজেক্ট। বাংলাদেশের হিস্ট্রি, এটা ওই ডেডলিয়েস্ট লঞ্চ ফায়ার সম্বন্ধে বাড়তি তথ্য প্রিপোজিশন দিয়ে যোগ করেছে। মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মারাত্মকতম যে আগুনটা, র্যাগড হ্যাভক, সেটা র্যাগটা ধরো ফানিট ভার্ব মনে হচ্ছে, কিন্তু আমরা তো আর আন্ডারগোয়িং নিয়েও একটু টেনশন করতেছি। আচ্ছা, ওকে, র্যাগড আপাতত ফানিট ভার্ব ধরে নিলাম, যে র্যাগড হ্যাভক। হ্যাভক মানে তো ধ্বংস। হ্যাভক মানে হচ্ছে, ধরো হ্যাভক মানে একটা আগুন কি করবে? আগুন তো আর প্রেম প্রীতি করবে না। আগুন তো আর এখানে কি জানি পিকনিক করবে না। আগুন হ্যাভক বাডামি দিবে। এই বাদাম জাতীয় কিছু একটা হ্যাভক হবে। আগুন যখন হ্যাভক র্যাগ করছে, মানে ধ্বংস ঘটিয়েছে, তার মানে হ্যাভক ঘটিয়েছে, তার মানে র্যাগ মানে কিছু কজ করা। তাহলে একটা ধ্বংসলীলা ঘটিয়েছে, একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে এই ডেডলিয়েস্ট লঞ্চ ফায়ারটা। অন দা, কোথায় করছে এটা? অন দা লঞ্চ অ্যাম্বিউজেন 10। এই লঞ্চের মধ্যে করেছে, একটা লঞ্চ রে সে পুড়ে দিছে, এবং সেই লঞ্চটার নাম হচ্ছে অ্যাম্বিউজেন 10। যে ওই লঞ্চটা, সেই অ্যাম্বিউজেন 10। বার্নিং সো মেনি পিপল অ্যালাইভ, একসাথে সে অনেক অনেক মানুষকে পুড়াই দিছে। এরপরে বার্নিং এর অবজেক্ট হচ্ছে সো মেনি পিপল। সো মেনি পিপল সম্বন্ধে একটা বাড়তি ইনফরমেশন আবার দিছে।
অ্যালাইভ অ্যাডজেক্টিভ। অ্যাকর্ডিং টু রিপোর্টস, অ্যাকর্ডিং টু একটা প্রেপোজিশন, তারপরে আবার রিপোর্টস, রিপোর্ট অনুসারে। ইন দিস ডেইলি, এই ডেইলি রিপোর্ট মানে এই দৈনিকে, যেই দৈনিকে এই কথাটা ছাপানো হয়েছে সেই দৈনিকের রিপোর্ট অনুসারে। এখন দিস ডেইলি হচ্ছে ইনের অবজেক্ট। মোর দেন 50, ধরো মোর দেন 50 মানে কি আসলে 50 চাইতে বেশি। তো মোর দেন 50 মানে তো 51 বা 55, 56, 57 বা 70 এই টাইপের কিছু, বলো এই টাইপের না? জি স্যার। কথা কও। 50 জি মানে স্যার। জি স্যার। 51 মানেই তো মোর স্যার। দেন 50, 55 মানেই তো মোর দেন 50। তো 55 যে কথা, 60 যে কথা, মোর দেন 50 একই কথা না? জি স্যার। আচ্ছা, জি তাহলে এই স্যার। মোর দেন 50 বা 51, 60, এটা দেখো এই 61 প্যাসেঞ্জার্স, এটা কি কারো অবজেক্ট? কথা কও না কেন? 51 প্যাসেঞ্জার্স, এখানে তো মনে মনে 51, এটা 51 প্যাসেঞ্জার্স, এটা কি কারো অবজেক্ট? না স্যার। কথা না বল স্যার। না, না সে স্যার। কারো নিশ্চিত অবজেক্ট না। ডেইলিটা হচ্ছে ইনের অবজেক্ট, কিন্তু সে তো কারো অবজেক্ট না। এই যে মোর দেন 50, এটা পুরাটা একটা ডিটারমিনার। ধরো এটা জি একটা ওই নিউমেরিক্যাল ডিটারমিনার, কোয়ান্টিফায়ার যেগুলো 57, 59, 70, এর পরিবর্তে মোর দেন 50টা বসছে। এখানে 50 প্যাসেঞ্জার্স হইলেও হইতো। আবার সে ব্যাপারটা শিওর না 50 না কত, এই জন্য বলছে ভাই মোর দেন 50। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে মোর দেন 50 প্যাসেঞ্জার্স এটা কারো অবজেক্ট না, এটা নিশ্চিত তাহলে সাবজেক্ট। তাহলে আমরা আরেকটা সাবজেক্ট পাইছি যার আমরা ফাইনাইট ভার্ব বুঝবো। মোর দেন 50 প্যাসেঞ্জার্স আউট অফ 100, 100 জনের মধ্যে 50 জন প্যাসেঞ্জারই। এই আউট অফ আরেকটা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে 100, 100 জনের মধ্যে 50 জন প্যাসেঞ্জার। ওরে বাবা, সে এই মোর দেন 50 প্যাসেঞ্জার্স এর ভার্ব না দিয়েই সে আবার এই হু আরেকটা সরি এই রিলেটিভ প্রোনাউন দিছে। তাইলে আউট অফ 100, হু সাস্টেইনড, হু রিলেটিভ প্রোনাউন, হু নিজেও কারো অবজেক্ট না, সুতরাং হু সাবজেক্ট। হু যেহেতু কারো অবজেক্ট না, হু নিশ্চিত কি বলো? সাবজেক্ট। তাহলে দেখো আমরা অলরেডি দুইটা সাবজেক্ট পেয়ে গেছি এই অংশে, মোর দেন 50 প্যাসেঞ্জার্স একটা, হু আর একটা। এবার হুর ভার্ব পেয়ে গেছো সাথে সাথেই, ফাইনাইট ভার্ব সাস্টেইনড পেয়ে গেছো, ফাইন। তাহলে হু সাস্টেইনড বার্ন ইনজুরিজ, যাদের বার্ন ইনজুরিতে যারা আক্রান্ত হয়েছে। কারা? ওই 100 যাত্রীর মধ্যে যে 50 জনের কথা বলতেছে, যে 100 জন বার্ন ইনজুরিতে আক্রান্ত হয়েছে আর আন্ডার গোয়িং। এখন বার্ন ইনজুরি কি আন্ডার গোয়িং ট্রিটমেন্ট? বার্ন ইনজুরি নিজেই তো সাস্টেইনের অবজেক্ট। কথা বলো। জি স্যার। আমাদের সেন্স থেকে বুঝতে পারি যে বার্ন ইনজুরি সাবজেক্ট হতে পারে না, কারণ বার্ন ইনজুরি ট্রিটমেন্ট নেয় কিনা, কিন্তু আমরা এইভাবে সেন্স থেকে বুঝবো না। আমরা দেখছি ভাই সাস্টেইনের অবজেক্টই তো বার্ন ইনজুরি, তাহলে ওর পক্ষে ভাই কোনোভাবেই কি হওয়া সম্ভব না, বলো? অবজেক্ট হওয়া, সাবজেক্ট হওয়া সম্ভব সাবজেক্ট না। হওয়া সম্ভব না। সম্ভব না। তাইলে আর আন্ডার গোয়িং এর আলটিমেট সাবজেক্ট মোর দেন 50 প্যাসেঞ্জার্স না? জি স্যার। কারণ 50 প্যাসেঞ্জার্স এর জন্য তুমি কোনো ভার্ব এখনো পাইছো না। না স্যার। তাহলে আর আন্ডার গোয়িং হচ্ছে মোর দেন 50 প্যাসেঞ্জার্স এর ফাইনাইট ভার্ব। তার মানে 100 জনের মধ্যে 50 জন যারা বার্ন ইনজুরিতে আক্রান্ত হয়েছিল, তারা কোথায় ট্রিটমেন্ট নিচ্ছিল ভাই বলতো? এট ঢাকা হসপিটালস, বরিশাল। প্রেপোজিশনাল অবজেক্ট ঢাকা এন্ড হসপিটালস, বরিশাল। ইন ঢাকা অ্যান্ড ইন বরিশাল। এখানে অ্যান্ড ইন বরিশাল। বরিশাল আছে না মনে মনে বলো তো? জি স্যার। স্যার। ইন ঢাকা অ্যান্ড ইন বরিশাল কেন ইন মনে মনে আছে এটা তো বুঝো তোমরা এখন কেমন? জি স্যার। আচ্ছা, বরিশাল এবং ঢাকার হসপিটালগুলোতে মোর দেন 50 প্যাসেঞ্জার্স মানে 100 জনের মধ্যে 50 জন প্যাসেঞ্জারই কি করতেছে ভাই? ট্রিটমেন্ট বা চিকিৎসা নিচ্ছে। এই আমি ক্লিয়ার বিষয়টা? ইয়েস স্যার। তার মানে হচ্ছে আমাদের ভার্ব গুলা কোন, সাবজেক্ট গুলো কোনগুলা? দেখো ডেডলিয়েস্ট ফায়ার হচ্ছে সাবজেক্ট, ভার্ব তার রেক্ট। হু সাবজেক্ট, ভার্ব তার সাস্টেইনড। 50 জন সাবজেক্ট, ভার্ব তার আন্ডারগোয়িং। এবার তোমাদের কাছে আমার কিছু কম্প্রিহেনশন পড়ো, যে কম্প্রিহেনশন মানে কি? বোঝা। এই কম্প্রিহেনশন মানে কি বলতো? অনুধাবন করা, বোঝা, তাই না? জি স্যার। রিডিং কম্প্রিহেনশন রিটেনে আসে তো নাকি? ইয়েস স্যার। প্রশ্ন নাম্বার 1 দেখি, রিটেন পরীক্ষা যারা দিবা বা না দিবা, কতজন হসপিটালে চিকিৎসা নিতেছে? 100 জন নাকি 50 জন? 50 মোর জন। দেন 50 জন 50। স্যার। মোর দেন 50 জন। মোর দেন 50। 50 100 50 ওই মাঝামাঝি। বলছে না যে 100 জন নিতেছে? মোর দেন 50 100 আউট অফ জনের দ্য মধ্যে স্যার। 100। স্যার 100 জনের তো মধ্যে 50 100, জনের বেশি জন। আচ্ছা ওকে ফাইন, 50 জন তাইলে ট্রিটমেন্ট নিতেছে। 50 প্লাস। তাইলে 100 কথাটা কেন আসছে এখানে? 100 কাম কি?
স্যার টোটাল হলে এই 100 জন স্যার। 100 জন যাত্রী মনে হয় স্যার ওই ইয়াতে ছিল, লঞ্চের মধ্যে জি ছিল, স্যার। না এমবি না, অভিযান 10 এ। লঞ্চের মধ্যে 100 জন ছিল, টোটাল এটা বলছে আক্রান্ত কোথাও? 100 জন স্যার। আক্রান্ত হ্যাঁ 100 জন, এর মধ্যে 50 জনই ট্রিটমেন্ট নিচ্ছে বরিশাল এবং ঢাকাতে। ঢাকা এক্স্যাক্টলি, এবং বরিশালে। থ্যাংক ইউ ভেরি মাচ। ও দেখো, তোমরা খেয়াল করো না, এই যে 100-র পরে রেডি ক্লজ এটা না, সাবঅর্ডিনেট ক্লজ এটা, মানে বার্ন ইনজুরিতে আক্রান্ত হয়েছে 100 জন, আক্রান্ত 100 জন, কিন্তু নট লাইকলি যে 100 জনই চিকিৎসা নিতেছে। চিকিৎসা নিতেছে কতজন? 50 জন, 50 মোর দ্যান জনের বেশি। 50। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? এই আর ও জি স্যার। একজন পার্সেন্টেজ লিখছো, এখানে পার্সেন্টেজের ইস্যু সে বলে নাই, পার্সেন্টেজ কথা বলে নাই, 100 জনই অ্যাপ্রক্সিমেট হইতেই পারে এটা। এম আই ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এখন দেখো পুরা বিষয়টার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে না ভাই, বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন স্যার একটা জিনিস আমার পেশ হুম, লাগতেছে যে এখানে যে বলো। 100 জন মানে বার্ন ইনজুরি হলো, এরা হ্যাঁ কি ওই লঞ্চেই ছিল কিনা? হ্যাঁ, লঞ্চের কথাই তো বলতেছে, লঞ্চের বাইরের, লঞ্চে আগুন লাগছে, লঞ্চটা ধ্বংস করে দিছে, তো লঞ্চের কথাই তো বলবে ভাই, এটা তো ইমপ্লাইড, জি স্যার। লঞ্চের কথাই তো বলবে। জি স্যার। আচ্ছা, এখন আমার আরেকটা প্রশ্ন আছে, করবো কি আমি প্রশ্ন? অবশ্যই স্যার। জি স্যার। জি স্যার। স্যার প্লিজ। দ্য ডেডলিস্ট ফায়ার সাবজেক্ট ragged finite verb. More than 50 passenger subject are undergoing finite verb. Who sustained burn injuries? Who subject sustained finite verb? আচ্ছা যাক, বেশি দূর যাওয়া লাগবে না, আমাকে এটুকুর মধ্যে বলো তো, মোর দ্যান 50 প্যাসেঞ্জার্স আউট অফ 100 দ্য 100, এখানে সাবঅর্ডিনেট ক্লজ সরি, এখানে প্রিন্সিপাল ক্লজ এক্স্যাক্টলি কোনটা? প্রিন্সিপাল ক্লজটা, শুধু প্রিন্সিপাল ক্লজটা কোনটা? এটুকুর মোর মধ্যে দ্যান ব্লক মোর করা দেন যাবে। 50 প্যাসেঞ্জার More আউট অফ। More than than 50 50% passengers are out of the undergoing 100 treatment are at undergoing hospital in treatment Dhaka. at আচ্ছা, Dhaka আউট অফ Ambulance। 100 কি নাও নাই? জি স্যার। নিয়েছি স্যার। আউট অফ নিয়েছি 100 না স্যার। নিলে কিন্তু শেষ তুমি। সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে ক্লজ মার্কার থেকে, আমি তোমাদেরকে পড়াইছি না গুড এই জি বিষয়গুলো, স্যার। বলো তো? জি স্যার। জি স্যার। সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে ক্লজ মার্কার থেকে ভাই, এটা 50 প্যাসেঞ্জার সম্বন্ধে বাড়তি তথ্য আউট অফ 100। আমি ক্লিয়ার? তার মানে Yes, sir. মেইন জি ক্লজটা স্যার। হচ্ছে এটা, মোর দ্যান 50 প্যাসেঞ্জার্স আউট অফ 100 আর আর আন্ডারগোয়িং ট্রিটমেন্ট এট হসপিটালস ইন ঢাকা এন্ড বরিশাল। দেখো, হু সাস্টেন বার্ন ইনজুরিজ, এটা না দিলেও কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ক্লিয়ার? ওকে, আমরা Yes, সাবজেক্ট sir. পাইছি কয়টা বলো? তিনটা। দুইটা। সাবজেক্ট দুই। তিনটা টোটাল তিনটা সেন্টেন্সে স্যার। সাবজেক্ট কয়টা? তিনটা স্যার। তিনটা। হলুদ মার্ক করা তিনটা, দেখো না, তিনটা। রিলেটিভ। ফাইনাইট কয়টা পাইছি ভাই? তিনটা। পরের দুইটা পাইছি। তিনটা। তিনটা। ওই দুইটা, তিনটা। এই যে এক র্যাগ, পাশে তিনটা। ডেড ফায়ারের র্যাগ, তিনটা, তার মানে ফাইনাইট ভার্ব তিনটা। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব জোড়ায় জোড়ায় মিলছে তো, কেমন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, দুইটা ক্লজ যুক্ত হইতে হইলে, সুতরাং সরি, এখানে সুতরাং ক্লজের সংখ্যা কত? তিনটা না? জি স্যার। Yes, জি sir. স্যার। কয়টা ক্লজের সংখ্যা কয়টা বলো? তিনটা। তিনটা স্যার। তিনটা স্যার। 3 জোড়া সাবজেক্ট ফাইনাইট ভার্ব মানে 3টা ক্লজ, সোজা কথা শেষ। পুরনো কেউ কোনো কথা বলবে না প্লিজ, প্লিজ কেউ কথা বলবে না, নতুনদের সাথে আমাকে একটু ডিল করতে দাও। 3 clauses, 3 separate subjects and 3 finite verbs each. এখন দুইটা ক্লজ যোগ করতে হইলে কয়টা কনজাংশন বা ক্লজ মার্কার লাগে বলো? নতুনরা বলো। একটা স্যার। একটা স্যার। 20টা ক্লজ যোগ করতে কয়টা ক্লজ মার্কার দরকার তোমার? অঙ্ক করে বলো। 10টা স্যার। কয়টা? কয়টা? 19টা না 10টা স্যার। 19টা। 19টা। দুইটার জন্য একটা, তিনটার জন্য দুইটা, চারটার জন্য তিনটা, যত ক্লজ একটা বাড়াবা নতুন করে একটা ক্লজ মার্কার যোগ হবে, এইটাই। এই আমি ক্লিয়ার পর্যন্ত? জি স্যার। 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 কথা বলো। স্যার একটু রিপিট করেন স্যার। 20টা ক্লজ যোগ হবে 19টা ক্লজ মার্কার বা কনজাংশন দ্বারা, 10টা ক্লজ যোগ হবে 9টা ক্লজ মার্কার দ্বারা, দুইটা ক্লজ যোগ হবে একটা ক্লজ মার্কার দ্বারা, আর একটা ক্লজ যদি হয় এখানে আর ক্লজ মার্কার দরকার নেই, কারণ ক্লজই তো তোমার একটা। এই যে স্যাম, সাবধান হয়ে যাও, ক্লজই তো একটা। তাইলে আবার বলতেছি, দুইটা ক্লজ হইলে একটা ক্লজ মার্কার, তিনটা হইলে দুইটা ক্লজ মার্কার, যত ক্লজ একটা বাড়াবে তত করে একটা করে ক্লজ মার্কার বাড়বে, তাই না বলো তো? জি স্যার। এই জি বন্ধু স্যার। এখন বুঝছো বিষয়টা? জি স্যার। জি স্যার। জি স্যার। আবার বলো, এখানে 3টা ক্লজ না? জি স্যার। ক্লজ মার্কার কয়টা থাকতে হবে? দুইটা। 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 সেই সেই দুইটার একটা তো হু,
নাকি Yes, sir. একটা হু না? জি স্যার। আরেকটা কোনটা? আরেকটা কোনটা বলো? একটা হু আরেকটা ক্লোজ মার্কার কই? স্যার বার্নিং নাকি স্যার? বার্নিং জীবনও ক্লোজ মার্কার হয়? কনজাংশন ক্লোজ মার্কারের ক্লাস নিছি না তোমাদের ক্লজের ক্লাসে? আমি লেখাই দিলাম না সমস্ত কনজাংশন ক্লোজ মার্কার। বার্নিং একটা নন ফাইনাইট ভার্ব, সে কানেক্টারই না, সে কি কনজাংশন ক্লোজ মার্কার? দুইটা ক্লজকে কি একটা নন ফাইনাইট ভার্ব যোগ করে? কখনোই না। কনজাংশন ক্লজ মার্কার গুলা তোমাদেরকে লেখাই দিছি, 3টা স্লাইড লেখাই দিছি আমি। স্যার উজ্জ্বল আছে তাইলে দেখতে পাইতাছি না এই যেটা লোকে। দেখতে পাও না মনে রাখবা। That, এই শোনো, that. যখনই কিছু দেখতে পাও না, আল্লাহর দুনিয়া একটা জিনিস শিখে ফেলছো, বাক্যাস That. টেকনিক। That. যখনই দেখতে পাও না দ্যাট, অন্ধের মতো পড়বা এরকম, আর বাদাম খাবা। মানে টেকনিক, শর্টকাট টেকনিক। আমি ক্লোজ মার্কার খুঁজে পাই না কেন? এটা আমার কোনো ব্যর্থতা নাই, ওখানে তুমি দ্যাট দাও নাই, এটা কোনো কথা? ওই দ্যাটের ব্যাপারটা শিখে আমি তোমাদেরকে ভুল করছি ভাই। মাঝে মাঝে মানুষ দুই একটা ভুল করে না, আমি ধরো সে একটা ভুল করে ফেলছি, আমার মাফ করে দিও তোমরা। ওই যে ওই একটা চোর বলছে না আমার ভুল হয়েছে ক্ষমা করে দিও। তোমরাও এই ব্যাপারটা আমি কেন পড়াইছি ধরো, আমি একটু উড্র করে নিছি। ওই দিনের ওই ক্লাসের ওই 5 মিনিট দ্যাট যে উজ্জ্ব থাকতে পারে বলছি, রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট এবং কি জানে কনজাংশন হইলে, সেই কথাটা আমি উড্র করে নিলাম। ওই ব্যাপারে নাই, এরকম কিছু আমি পড়াই নাই। পড়লো আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিও। এই যে একটা রোগ ঢুকছে এখন, ধরো তুমি বোঝো নাই এই যে দ্যাটটা, আসলে দ্যাটটা যে উজ্জ্বল আছে এটা 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 তো দেখাইতে হবে তোমাকে। কথা কনা, দ্যাটটা Yes, sir. উজ্জ্বল আছে কোথায় এটা দেখাইতে হবে না? কিন্তু তোমার কাছে Yes, যে না, sir. যখনই কোনো ক্লজ মার্কার দেখবো না তখনই তুইটা এখানে দ্যাট, ওর কই দ্যাট, এটা এটা বলবা না। এখানে দ্যাটের কোনো জায়গাই নেই, কিন্তু তুমি শিওর যে যেহেতু আমি দেখি না দ্যাট হুদাই, এই দ্যাট তুমি সুনির্দিষ্টভাবে যদি না বুঝতে পারো যে দ্যাটটা কনজাংশন হিসেবে এই জায়গায় বসছে, অথবা ক্লজ মার্কার হিসেবে ওই যে কি যেন রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট হিসেবে এই জায়গায় বসছে, এই দুই জায়গায় বসছে, এই দুই জায়গা ছাড়া তো আর জায়গা নাই তার উজ্জে থাকার, হিডেন থাকার। Yes, sir. তুমি সেটা নিশ্চিত হইতে পারলেই না বলবা যে ভাই না এই তো এখানে তো বসার কথা ছিল দ্যাটটা। যেমন আমি বললাম আই নো শি ইজ অনেস্ট, আই নো শি ইজ অনেস্ট, তুমি বুঝতে পারছো নোর পরে এই দ্যাটটা উজ্জে আছে, আছে না ভাই? জি Yes, স্যার। sir. কিন্তু তুমি বুঝতে পারছো না দ্যাটটা কোথায় আছে, কিন্তু তুমি বলে ফেলতেছো যে না দ্যাট উজ্জে আছে। বাদামটা খাবা না কো? জি স্যার। জি স্যার। আসো, এখানে দ্যাট ম্যাটের কোনো ব্যাপারই নেই। এখানে আরেকটা ব্যাপার ঘটেছে, শোনো। এবার কেন এটা আমি আনছি এইভাবে একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য। ভাই অনেক ক্ষেত্রেই দেখবা আমরা পাংচুয়েশন নিয়ে বাড়াবাড়ি করি, যে ফুল স্টপ কোথায় বসবে, কমা কোথায় বসবে, এগুলো শিখাই। তোমাদেরকে শেখাই যে এই অ্যাপোজিটিভের আগায় মাথায় কমা হয়। দেখো এই ভদ্রলোক এই এই যিনি সাংবাদিকের রিপোর্ট করছে, এর এই লঞ্চের পর একটা কমা দেওয়া উচিত ছিল না বলতো ভাই? কথা কনা কেন? জি স্যার। ও কি দিছে? একটা বাস্তব না দেয় সত্যের না। মুখোমুখি হওয়া দিছে। আচ্ছা এইটা না দেওয়া ছাড়া তোমরা এখানের লোকজন ক্লাসের শুরুতেই আমরা বলে দিছো না যে অ্যাপোজিটিভ কোথায় আছে? জি স্যার। কমা জি দেখে স্যার। বুঝছো নাকি ল্যাঙ্গুয়েজটা দেখে বুঝছো? ল্যাঙ্গুয়েজ Language. ল্যাঙ্গুয়েজ। Language। এখন আসো, যেই ধরো পাংচুয়েশন ক্লাসে আসছে, তুমি এখানে কমাটা দাও নাই, তো তুমি তো কমা দাও নাই, তোমার টিচারও তো ধরতে পারবে না। কথাটা মনোযোগ দিয়ে শোনো, এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু। তোমার টিচারও তো ধরতে পারবে না, কারণ ও তো কমা ছাড়া পজিটিভ চিনে না। এখন তুমি যেহেতু কমাই দাও নাই, বেচারা পজিটিভ চিনবে কেমনে, তোমার কাটবে কেমনে? আল্লাহ রে, কি ভয়াবহ একটা ঘটনা ঘটে যাচ্ছে, চিন্তা করো। ক্রাইসিসটা বুঝছো? কারণ কমা ছাড়া তো পজিটিভ হয় না। তোমার টিচার তো কাটতে পারবে না, ও তো জানেই না যে ধরো কমা তো তুমি দাও নাই, যেহেতু বেচারা খুঁজেও পাবে না যে কোথায় যেন পজিটিভ ছিল আর কোথায় যেন কমাটা দেয় নাই, উনি তো জানেই না কিছু। বন্ধু আমার কথা বুঝছো আমি কোন জায়গায় পেঁচটা দিছি? Yes, sir. ওর ভাইও ঠিক মতোই জানে, ও দেখে ওর চোখে ভাসে পজিটিভ কোনটা। তুমি কমা না দিলে সে বাদামটা দিবে। আর দেখো এই যে পত্রিকা লিখছে সে এখানে কমা এটা দেয় নাই, তাতে কি হয়েছে? পজিটিভ কি আমরা ধরতে পারি নাই? আমাদের Yes, sir. আমাদের পড়ানো শুরু হয় কি
কমা কোথায় বসবে অ্যাপোজিটিভের আগে? আরে ভাই আমি অ্যাপোজিটিভ তো চিনি না, আমাকে আবার ভালো করে অ্যাপোজিটিভটা বোঝাও, তারপর তুমি বলবা যে এখানে কমা দিয়ে দাও বাবা, আমি শান্তি মতো কমা দিয়ে দিই, শেষ। এবার আসো, আমরা তোমাদেরকে পড়াই একটা বাক্য শেষ হলে ফুল স্টপ দিবা, তোমরা ওইটা পড়ে আহা, বাক্য শেষ হলেই তো ফুল স্টপ দিতে হয়, ওয়াও কি দারুণ জ্ঞান আরোহণ করলাম, কিন্তু বাক্য যে কোথায় শেষ হয়েছে এটাই তো জানো না। এক্সাক্ট স্যার। বন্ধু কথা কও না কেন? তো জি তুমি স্যার। ফুল জি স্টপ শিখে স্যার। লাভ হইলো, জি এটা কি স্যার। শিখছো? বাক্য শেষ হইলে ফুল স্টপ দেবে, কিন্তু বাক্যটা শেষ হয়েছে কোথায় এটাই তো বুঝতে পারতেছি না। ভাইরা বোনেরা, এখানে এক জায়গায় বাক্যটা শেষ হয়ে গেছে, আমি ইচ্ছা করে ফুল স্টপটা দেই নেই তোমাদেরকে বাদামটা দেওয়ার জন্য, এখন ফুল স্টপ বসে। In the early hours of December 24th, the deadliest launch fire in Bangladesh history wreaked havoc in the launch MB-10, burning so many people alive. শত শত মানুষকে, অনেক অনেক মানুষকে সে জ্যান্ত পোড়াই ফেলছে। কে জ্যান্ত পোড়াই ফেলছে? এই ডেডলিস্ট লঞ্চ ফায়ারটা কোথায়? MB-10 এ। এটা একটা ঘটনার কথা পূর্ণপূর্ণ ভাবে বলে এখানে শেষে। অ্যালাইভ কারা কারা জ্যান্ত পড়েছে? পিপলরা। কাদেরকে পুড়িয়েছে? অনেক মানুষজনকে। কে পুড়িয়েছে? সেই লঞ্চ ফায়ারটা। দেখো প্রত্যেকটার সাথে একটা কানেকশন আছে। অ্যাকর্ডিং টু রিপোর্টস, রিপোর্ট মতে এটা আরেকটা অংশের দিকে চলে গেছে না? জি স্যার। জি স্যার। অ্যালাইভের পরে ফুল স্টপটা ছিল, এইবার ঠিক আছে। আর এটা স্যার। বড় হাতের। কিন্তু তোমাদের কথা হয়েছে না, ফুল স্টপ নাই, তো দ্যাট সেটাই ভাই। এবার দেখো দৃশ্যটার সবই জন্য ঠিক খালি আছে, কেমন কেমন লাগতেছিল। এই জায়গা এই জায়গায় দেখো একটা ক্লজ, এটা একটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ছাড়া কিছু নেই, এটা পুরোটাই কি কও? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুইটা ক্লজ এবং একটা ক্লজ মার্কারও আছে, কোনো সমস্যা কি আছে? না স্যার। ল্যাঙ্গুয়েজ বোঝাটা সবার আগে, কিন্তু তোমরা শুধু ওই উপশম নিয়ে কাজ করো। যেমন তোমাদের এই পত্রিকা পড়ার ক্লাসের উপর আমি পরীক্ষা নিব না, নিব তো? জি এই স্যার। যে ডিক্লেয়ার দিছি না, আমি ফিজিক্যাল জি স্যার। অফলাইন ক্লাসও বলি নাই কি পরীক্ষা নিব। দুই চারজন নক দিতেছে যে স্যার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে একটু বলেন, আমি বলি নাই। কেন বলবো? প্রশ্ন প্যাটার্ন বেলা কি আছে? তুমি ল্যাঙ্গুয়েজ বুঝো, আমি যে প্রশ্ন যেভাবে করি উত্তর দিব। এই কারণে রিটেন পরীক্ষা গিয়ে ধরা খায়, ওই প্রশ্ন প্যাটার্ন চিন্তা করে যে ও আমার এই প্যাটার্নে প্রশ্ন করবে, আমি এটার জন্য প্রস্তুত হই। আর ভাই ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রস্তুত হও, তোমার যেমনি ধরে তুমি এমনি যাতে প্যাটার্ন দিয়ে চলে আসতে পারো। প্রশ্ন প্যাটার্ন আগে চিন্তা করে যে আমার এই প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু প্রস্তুত থাকা দরকার। ও কি করে? ওর প্যাটার্নের বাইরে গিয়ে আরেকভাবে প্রশ্ন করে। ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন করলেই হয়েছে, আমি পারবো, আমার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট আছে, যেমনি প্রশ্ন করে পারবো। আর তোমরা কি একটা উপশম বেসড 3-4টা ফরম্যাটে প্রস্তুতি নিয়ে যাও, ল্যাঙ্গুয়েজটা ভালো করে কনফিডেন্ট না, তখন গিয়ে বাদামগুলা খাও। এই তোমাদেরকে বলবো না, পরীক্ষা দিব, তোমরা নিজে বুঝে কি বলছি প্রশ্ন বুঝবা, কি চাইছি প্রশ্ন কি চাইছি উত্তর দিবা, শেষ। ভাই আমার কথা বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে। প্রশ্ন তুমি প্রশ্নের জন্য তোমাকে প্রশ্ন বলে দিবে কেন যে প্রশ্ন এরকম হবে, এইভাবে লিখবো আমি, তুমি এইভাবে পড়াশোনা করে আসো, এটা কোনো কথা? ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝবা, তারপরে সে প্রশ্ন করে উত্তর দিবা, শেষ। ল্যাঙ্গুয়েজ না বুঝলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। ডান? ডাউন। ওকে ভাইয়েরা বোনেরা, ছোট্ট বন্ধুরা, চলো আমরা নেক্সট চলে যাই। ওকে, এটার কি স্ক্যান করা দরকার আছে? আচ্ছা যাক, এটা একটু স্ক্যান করে ফেলি, সময় বেশি লাগবে না, 2 মিনিট স্ক্যান করে ফেলবো আমরা এটা পুরোটাই। বলো এখান থেকে আমাকে নাউন ফরম্যাট গুলো মার্ক করে দাও, নাউন ফরম্যাট গুলো বলো, একটা একটা করে বলতে থাকো, শুরু থেকে শুরু থেকে। আরে কি হয়ে গেল এটা? শুরু থেকে নাউন ফরম্যাট গুলো বলো না কেন? বলে না, কথা বলে না। দা আর্লি আওয়ার্স, হ্যাঁ, তারপরে ডিসেম্বর। ডিসেম্বর 24 তারপরে The deadliest launch fire. বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশ history. হ্যাঁ, তারপরে হ্যাবক, Havoc. ভার্বের অবজেক্ট, The launch MB ধ্বংসলীলা, লঞ্চ, তারপরে MB-10, দা লঞ্চ MB-10 না, দা লঞ্চ এবং MB-10 দুইটা ভিন্ন বিষয়। সো মেনি পিপল, সো মেনি পিপল, রিপোর্টস, তারপরে This daily. দিস ডেইলি, মোর দেন 50 প্যাসেঞ্জার্স, The তারপরে 100. দা 100, তারপরে বলো, তারপরে হু, হ্যাঁ, হু না, হু আছে না, হ্যাঁ, Burn Burn injuries. ট্রিটমেন্ট, তারপরে Treatment. Hospital. হসপিটাল, Hospital ঢাকা বরিশাল। ঢাকা এবং বরিশাল। বরিশাল। ধরো বরিশাল কার অবজেক্ট? ইনের। বরিশাল কার অবজেক্ট?
ইনের, inner ঢাকা object কার অবজেক্ট ইনের, হসপিটালস কার অবজেক্ট এটের, added ট্রিটমেন্ট আন্ডারগোয়িং এর, বার্ন ইঞ্জুরিজ সাস্টেইনের, হু কারো অবজেক্ট না সেই জন্য হচ্ছে সাবজেক্ট, দ্য 100 অফ এর, মোর দেন 50 প্যাসেঞ্জার্স কারো অবজেক্ট না সেই জন্য সে সাবজেক্ট, দিস ডেইলি ইনের, রিপোর্টস টু এর, এরপরে সো মেনি পিপল বার্নিং এর, এমবি অভিযান 10 যেহেতু কারো সাবজেক্ট না, সরি ও অ্যাপোজিটিভ, দা লঞ্চের অ্যাপোজিটিভ না সে। জি স্যার আচ্ছা এবার আসো, লঞ্চ কার অবজেক্ট অন, তার মানে লঞ্চ যদি অনের অবজেক্ট হয় তাহলে এমবি অভিযান 10 নিজেও অনের অবজেক্ট না। জি স্যার অনের পরে দেখো প্রিপোজিশনের পর একটা নাউন বসছে, তার আবার অ্যাপোজিটিভ বসে গেছে, বসতে পারে না ভাই? আমি বলছি না নাউন যেখানে বসবে ওখানে তুমি অ্যাপোজিটিভ বসাতে পারবে। আচ্ছা হ্যাবক র্যাকের অবজেক্ট, সরি বাংলাদেশ হিস্ট্রি কিসের অবজেক্ট বলো? inner বাংলাদেশ হিস্ট্রি ইনের, ডেজলিস্ট লঞ্চ ফায়ার কার অবজেক্ট বলো? subject সাবজেক্ট, গুড। subject ডিসেম্বর 24 অফ এর, of it আর্লি আওয়ার্স ইনের। হ্যাঁ এবার ফানিট ভার্ব গুলো মার্ক করে ফেলো। ফানিট ভার্ব র্যাক মার্ক করলাম, সাস্টেইনড মার্ক করলাম, তারপরে আর আন্ডারগোয়িং মার্ক করলাম। ক্লিয়ার? এর বাদ বাকি যা থাকবে সবাই কি কানেক্টর, বাদ বাকি যা থাকবে সবাই কি connector এই দেখো চেহারাগুলো দেখলেই বুঝবা, এই যে সাদা সাদা অঞ্চলে, এই সাদা অঞ্চলে যারা আছে in দেখো, and এই অ্যালাইভটা বাদে, অ্যালাইভটা একটু রাখলাম এখন আপাতত, অ্যালাইভ নিয়ে একটা বাদাম দিতে হবে তোমাদের। অ্যাকর্ডিং টু, অফ, এরপরে ইন অ্যান্ড, দেখো অ্যাট, আউট অফ, ইন, সবগুলা কি কানেক্টর না? জি স্যার আচ্ছা অ্যালাইভ বাদ পড়ছে কেন বলো? অ্যালাইভ কি, অ্যালাইভ কিভাবে কানেক্ট, কানেক্টর ছাড়া তো কেউ তো অ্যাডজেক্টিভ তো নাউনের মানে মডিফায়ার হিসেবে, কানেক্টর হিসেবে সে এখানে মডিফায়ার, এই তো বিষয়টা। জি স্যার কথা কও। মডিফায়ার কানেক্টরদের মধ্যে মডিফায়ার আছে না, নন ফানিট ভার্ব মডিফায়ার। এখন আমাকে বলো অ্যাডজেক্টিভ তো বসার জায়গা আছে, এটা কোথায় বসছে বলো? নাউনের পরে বসছে স্যার, নাউনের পরে বসছে, কোথায় বসছে ভাই? নাউনের পরে নাউনের পরে। এবং বসতে পারে কিনা বলো এটা? 100% স্যার, ওখানে নিশ্চিত সে অ্যাডজেক্টিভ স্যার। ওকে, পরের বাক্যটা ছোট্ট বন্ধুরা তোমরা পড়ো। হইছে? জি স্যার আচ্ছা এ বিল 100% সাবজেক্ট কিভাবে বলো? দূর ওইটা ধাক্কা দিয়ে এটা কারো অবজেক্ট না স্যার, preposition নাই object নাই কারো অবজেক্ট না। এ বিল সাবজেক্ট ইন্ট্রোডিউসড ফাইনাইট ভার্ব শেষ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব শেষ। জি টু স্যার পার্লামেন্ট প্রেপোজিশনের অবজেক্ট পার্লামেন্ট, ফ্রাইডে অনের অবজেক্ট, উড ক্রিয়েট, ওরে আল্লাহ আবারও তো ফাইনাইট ভার্ব। স্যার আদার ইন্ট্রোডিউস নন ফাইনাইট না স্যার? এখন আমাকে প্রমাণ করে দাও না কেমনে নন ফাইনাইট কোন নন ফাইনাইট, তাইলে তো হয়। আচ্ছা আমি বলি আগে, কনফিউশনটা বলি। স্যার এ প্যাসিভ বিল না স্যার এটা। সাবজেক্ট, স্যার বিল শোনো তো কথা নিজে শোনো, নিজে পাস হয় না আরে আমি জিজ্ঞেস করি না এখন আমাদের। হুম, এ বিল সাবজেক্ট ইন্ট্রোডিউসড ফাইনাইট ভার্ব, জি স্যার টু পার্লামেন্ট প্রেপোজিশনের অবজেক্ট না, ফ্রাইডে অনের অবজেক্ট, উড ক্রিয়েট তো ফাইনাইট ভার্ব। তো এই একমাত্র সাবজেক্ট পাইলাম বিল, বিল ছাড়া কোনো সাবজেক্ট নাই। জি স্যার সরি, ইন্ট্রোডিউসড ফাইনাইট ভার্ব আর উড ক্রিয়েট ফাইনাইট ভার্ব। এখন বলো দৃশ্যমান ধরে ভাবেই দুইটা ফাইনাইট ভার্বের অস্তিত্ব দেখতে পাচ্ছ? জি স্যার জি স্যার এখন নিশ্চিত ভাবে একজন নন ফাইনাইট, বলো সে কে? ইন্ট্রোডিউসড দুই ফাইনাইট ভার্ব হইতে পারে না, একজন নিশ্চিত নন ফাইনাইট, তাহলে ইন্ট্রোডিউসটা নন ফাইনাইট। এখন কি বিল নিজে নিজে ইন্ট্রোডিউস করছে নাকি তারে করা হয়েছে?
স্যারে তারা করা করা হয়েছে। হয়েছে। স্যারে করা তারে হয়েছে। করা করা হয়েছে হয়েছে। না? আচ্ছা, এবার জি স্যার। আমি তোমাদের কাছে ধরো এটা একটা মানে ডেলিভারি চাইলাম যে ভাই এই এই কথা বলে কে জানি, প্লিজ ইন্ট্রোডিউসডটাকে ফাইনাইটে রূপান্তর করবা। দাও, করো। ইন্ট্রোডিউসকে ফাইনাইটে তার রূপান্তর করো। সামনে ডেট বসাই A, দিলেই হচ্ছে a স্যার। bill who That is is the introduced. sir. দ্যাট Sir, বলো আর হুইচ বলো, যাই বলো, এরপরে হুইচ who is ইজ ইন্ট্রোডিউসড। introduced. সাবজেক্টও দিছো, ফাইনাইটও দিছো, Fine. দিছো না ভাই? Yes, sir. সাবজেক্টও দিছো, ফাইনাইটও। সাবজেক্টও দাও নাই, এবার কি সেন্টেন্সটা হবে? আর No, না sir. স্যার। না a স্যার। bill is introduced to parliament on Friday would create a register. এবার ভুল হয়েছে না বলো? এই হ্যাঁ যে স্যার, সেন্টেন্স একটা কারেকশন, সাবজেক্টের তো একটাই হবে, ফাইন। হ্যাঁ, সেন্টেন্স কারেকশন গুলো যে আসে তোমাদের বিসিএস পরীক্ষায় এই যে প্যাসেজ থেকে, এগুলো তো এইভাবেই আসে। দেখো, এই এ বিল ইজ ইন্ট্রোডিউসড একটা ফানি, এবং একটা স্বনামধন্য ইউনিভার্সিটির একটা স্বনামধন্য ডিপার্টমেন্ট, মনে হয় 8-9 মাস আগের ঘটনা, না আর একটু বেশি হবে, 1-1.5 বছর হবে মনে হয়। তারা ধরো এই সেম সেন্টেন্স, সেম আদলে একটা সেন্টেন্স লিখে তাদের ফেসবুক গ্রুপে ধরো পরীক্ষার ব্যাপারে জানতে চেয়েছে, পরীক্ষার ব্যাপারে বলতে চেয়েছে যে এই স্টুডেন্টদের এই পরীক্ষা এতদিন হবে, এই সেম ভুলটা ঘটাইছে। অনেকেই লিখতে গিয়েও এই জিনিসটা মানে খেয়াল করে না, লিখে ফেলছে এ বিল ইজ ইন্ট্রোডিউসড, তার মানে সে ইংরেজি পারে না ভাই, আমি এটা বলিনি। কিন্তু ধরো তুমি একজন একাডেমিক হিসেবে তুমি যখন পরীক্ষার খাতে লিখবা, তখন কিন্তু তোমার এগুলো বাড়ান দিবে ভাই। এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো? Yes, sir. এ বিল ইজ ইন্ট্রোডিউসড, এই তোমরা দিন দিন ধরো ক্লাসে লাইফ টাইমে উপস্থিতির সংখ্যা একটু কমতেছো, একটু বাড়ানোর চেষ্টা করো ভাই। যারা পরে ভিডিওটা দেখবা তারা একটু পার্টিসিপেট করার চেষ্টা করো, লাভ হয়। কেমন? এ বিল ইজ ইন্ট্রোডিউসড, সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব, একটা বিল উত্থাপন করা হয়েছে পার্লামেন্টে, কবে? শুক্রবারে। যেটা কি করবে? উড ক্রিয়েট, তৈরি করবে একটা রেজিস্টার। কেন তৈরি করবে? টু ট্র্যাক অল দ্য গানস। এখন এই যে লিখে ফেলছি, দেখো কোনো সেন্টেন্সে কোনো সমস্যা হচ্ছে না, অর্থ বুঝতেও সমস্যা হচ্ছে না, কিন্তু একটা গ্রামার মিস্টেক হয়ে গেছে না বলতো? কারণ Yes, sir. সাবজেক্ট একটা ফানির ভার্ব পাইছো, আবার উড ক্রিয়েট আর একটা ফানির ভার্ব পাইছো, কিন্তু এটা না, Subject এটা না। ফানিরটা তুলে দিবা, জাস্ট এটা বললেই হয়। এ বিল ইন্ট্রোডিউস টু পার্লামেন্ট অন ফ্রাইডে, যে ফ্রাইডেতে উত্থাপিত, শুক্রবারে পার্লামেন্ট উত্থাপিত বিলটি বা আইনটা কি করবে? একটা রেজিস্টার বা একটা পদ্ধতি তৈরি করবে। কেন তৈরি করবে? টু ট্র্যাক অল দ্য গান, সমস্ত গানদের গুলাকে ট্র্যাক করার জন্য, মানে তার সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসার জন্য। কোথাকার? ইন দ্য কান্ট্রি, দেশের। অ্যান্ড রিকোয়ার, আবার একটা ফানিট ভার্ব। বলো এই ফানিট ভার্ব কার সাথে কিভাবে যোগ হয়েছে বলো? Would require. উডের সাথে স্যার উড রিকোয়ার। Would require. দেখো, উড রিকোয়ার, তাহলে সাবজেক্ট কে? A bill. এ বিল। সাবজেক্ট কে? ওই বিল বাই ইট না, বিল বাই এই ইটটাই না, Yes, ইট sir. উড রিকোয়ার। মানে বিলটা কি করবে? যে দেশের সমস্ত গানগুলাকে ট্র্যাকে আনার জন্য, বা তাদের সার্ভিলেন্সে আনার জন্য, তাদের মনিটরিং আনার জন্য, পর্যবেক্ষণ আনার জন্য তারা একটা রেজিস্টার তৈরি করবে। আর একই সাথে কি করবে? এটা ইট উড রিকোয়ার গান ওনার্স, এটা গান ওনারদেরকে বাধ্য করবে টু রিনিউ দেয়ার গান লাইসেন্সেস, তাদের গান লাইসেন্স গুলো রিনিউ করতে। এভরি 5 ইয়ার্স ইনস্টেড অফ এভরি 10, প্রতি 10 বছরের পরিবর্তে কত বছর এখন? 5 বছর। 5 বছর। আগে 5 কত ছিল বছরে। বলো তো? আগে কত 10 আগে কত বছর। বছর ছিল বলো? 10 10 বছর। বছর। 10 year. 10 ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, Yes, এবার sir. আসো, এবার আসো, এখানে একটা ক্যারফা আছে, দেখো। ফাইনাইট ভার্ব উড রিকোয়ার, অবজেক্ট গান ওনার্স, টু প্রেপোজিশন, প্রেপোজিশন না, এটা টু রিনিউ যেহেতু আছে, তাহলে এটা ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। দেয়ার গান অন লাইসেন্স হচ্ছে তার অবজেক্ট। দেখো, গান লাইসেন্স দিয়ে শেষ না, Yes, sir. বাক্যটা এভরি 5 ইয়ার্স ইনস্টিটিউট অফ 10, এটা না দিলেও হয়ে যেত না বলো? জি স্যার। Yes, sir. Yes, sir. ওকে, এটা জি যদি স্যার। হয়ে যাইতো তাহলে নিশ্চিতভাবে এটা এক্সটেন্ডিং একটা পার্ট না? Yes, জি sir. স্যার। আচ্ছা, এই এভরি কিন্তু একটা ডিটারমিনার, সে প্রেপোজিশনও না, সে কনজাংশনও না, সে নন ফাইনাইট ভার্ব বা মডিফায়ারও না। কনজাংশন ক্লজ মার্কারও না, নন ফাইনাইট মডিফায়ারও না, সে প্রেপোজিশনও না। কিন্তু কোনো কানেক্টর ছাড়াই বেড়ে বেড়ে গেছে কিনা বলো? Yes, sir. জি স্যার। তাহলে কানেক্টর ছাড়া বেড়ে গেছে এরকম একটা প্রমাণ পাওয়া যাচ্ছে? Yes, কথা sir. কও। জি স্যার। এখন ব্যাপারটা কি শিখতে চাও না?
অবশ্যই স্যার। তাহলে অবশ্যই খাতায় লেখো, স্যার। খাতায় লেখো, সবাই খাতায় লেখো, একটু লেখো। লিখো খাতায় টাইম রিলেটেড নাউন। টাইম রিলেটেড নাউন যেমন সানডে, জানুয়ারি, দুটো এক্সাম্পল লিখলেন। সানডে, জানুয়ারি, স্যার ইত্যাদির লাইনটা একটু পূর্বে আরেকটু বলবেন? টাইম রিলেটেড নাউন যেমন সানডে, জানুয়ারি ইত্যাদির পূর্বে একক সময়ে কোনো কাজ হয়েছে বুঝাতে, একক সময় মানে একটা নির্দিষ্ট সময় আর কি, একটা সময়ে কোনো মানে লেগাসি নাই। আচ্ছা, এই বিষয়টা আমি একটু আলোচনা করে দিব। একক সময়ে কোনো একটা কাজ হয়েছে বোঝাতে প্রেপোজিশন ইন অন এট বসে। ইন অন এট বসে লিখে শেষ করো, তারপরে একটু বুঝাই দিই বিষয়টা। প্রেপোজিশন ইন অন এট বসে, ইন অন এট বসে লিখে শেষ করে দাও। প্রেপোজিশন জি স্যার। ইন অন এট বসে লিখেছো? জি স্যার। জি স্যার। জি আচ্ছা স্যার। শোনো, এবার কি বলতে চাচ্ছি একটু শোনো ভাই। ধরো সোমবার, মঙ্গল, আগে টাইম রিলেটেড নাউনটা বোঝো। ধরো কত ধরনের নাউন আছে, বুক একটা নাউন, তারপরে মাউস একটা নাউন, গ্লাস নাউন, রুম নাউন, হাউস নাউন, রহিম করিম জব্বার, কত নাউন তো সবই। কিন্তু সময় রিলেটেড নাউন যেগুলো, ধরো জানুয়ারি তো একটা নাউন, সে কিন্তু সময় রিলেটেড। মর্নিং নাউন, সানডে নাউন, নাইট নাউন, কিন্তু এগুলো সময় রিলেটেড নাউন, টাইম রিলেটেড নাউন। তো সে বলছে কি, ওয়ান শটে যদি কাজ হয়, একবারে যেটা তোমরা লিখছো একবারে কাজ হয়, যেমন ধরো সোমবারে বৃষ্টি হয়েছিল, তুমি বলবা ইট রেইনড অন মানডে, এটা সোমবারে হয়ে গেছে। অথবা তুমি বলতে পারো যে সোমবারে বৃষ্টি হবে, একবারেই বলতে পারো। ইট উইল রেইন অন মানডে বলতে পারো না ভাই, বলো? জি স্যার। আচ্ছা, তাইলে একবারই যখন কাজটা হয় তখন আমরা ব্যবহার করি প্রেপোজিশন তিনটা। ইন অন এট, একবারই কাজ, একবারই হয়েছে, তাহলে ইন অন এট ব্যবহার করতে হয়। কিন্তু লেগাসি যখন থাকে, অতীতের সাথে বা ভবিষ্যতের সাথে যখন সম্পর্কটা তৈরি হয়, কানেকশনটা তৈরি হয়, তখন কিন্তু ইন অন এট না। সেটাও তোমরা জানো, ওই যে সিন্স, ফর, বাই, এগুলা। যেমন ধরো সোমবারের মধ্যে বৃষ্টি থেমে যাবে, তার মানে সম্পর্ক তৈরি হয়েছে না আজকের সাথে। সোমবারের মধ্যে থামবে মানে কি, সোমবারে থামবে আর সোমবারের মধ্যে থামবে এর মধ্যে পার্থক্য আছে না? তার মানে হচ্ছে কালকেও জি থামতে পারে, আজকেও থামতে পারে, সোমবারের মধ্যে থামবে। তাহলে দ্য রেইন উইল স্টপ বাই বাই। মানডে। আবার এখানে আর ইন অন এট এর কোনো ব্যাপার নাই, দেখছো বাই চলে আসছে। সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। কথা বলো, সিন্স মানডে না? জি স্যার। তাইলে সিন্স, বাই, ওই লেগাসি তৈরি করার কারণে, কানেকশনটা তৈরি করার কারণে, সংযোগ তৈরি করার কারণে সে চলে আসছে। ইন অন এর ব্যাপার কি ওখানে আছে বলো? না। না স্যার। কিন্তু যখন একবারেই কাজটা ওয়ান শটে হয়ে যায় তখন ইন অন এট। যেমন ধরো রবিবারে তোমার, জানুয়ারি মাসে তোমার সাথে দেখা হয়েছিল, আই মেট ইউ ইন জানুয়ারি। 71 সালে তোমার সাথে দেখা হয়েছে, আই মেট ইউ ইন 1971। কিন্তু তোমাকে 71 সাল থেকে চিনি, 71 সাল থেকে দেখছি, 71 সাল থেকে হুম। দেখছি। আই হ্যাভ বিন অবজার্ভিং ইউ সিন্স 1971। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। সংযোগ এবং ওয়ান শটের ব্যাপারটা কি তোমরা ক্লিয়ার? জি স্যার। সংযোগে কোনো ইন অন এট বসে? না স্যার। ওয়ান নো। শটে বসে, ওয়ান শটে বসে। এখন যে প্রেপোজিশন লিখছো এই তিনটায়, ইন অন এট লিখছো নাকি বাই, বিফোর বা সিন্স লিখছো? ইন অন এট লিখছো। ইন অন এট। তার মানে কাজটা শুধু ইন অন এট নিয়েই করবা। ইন অন এট বসে পর্যন্ত লিখেছো, এরপরে লেখো কিন্তু এ সকল নাউনের পূর্বে ডিটারমিনার যেমন, কিন্তু এ সকল নাউনের পূর্বে ডিটারমিনার যেমন। নেক্সট লাস্ট, দিস দ্যাট। নেক্সট লাস্ট,
this, that, each, every, any, each, every, any. ডিটারমিনার যেমন নেক্সট, লাস্ট, দিস, দ্যাট, ইচ, এভরি, এনি। yesterday, tomorrow, yesterday, tomorrow, ইত্যাদি বসে, ইত্যাদি বসে। তবে তার পূর্বে প্রেপোজিশন ইন, অন, এট বসে না। তবে তার পূর্বে প্রেপোজিশন ইন, অন, এট বসে না। তার পূর্বে প্রেপোজিশন ইন, অন, এট বসে না। বা উজ্জে থাকে, বসে না চাইতে এটা লেখাও সুন্দর করে, বা উজ্জে থাকে, হিডেন থাকে, হিডেন, হিডেন, ইট রিমেইনস হিডেন, হিডেন থাকে। লেখা শেষ। জি স্যার। এক্সাম্পল লেখো, আই স ইউ, বা মেট ইউ যেটা লেখো, আই স ইউ অন মানডে, আই স ইউ অন মানডে। লেখা শেষ। জি স্যার। জি স্যার। এরপরে লেখো, আই স ইউ on last Monday. I saw you on last Monday. লিখছ। জি স্যার। সেকেন্ড বাক্যটা কি ভুল না শুদ্ধ? ভুল। ভুল স্যার, অন্ত হবে না। অন হবে না কেন? ওই লাস্টের কারণে উজ্জ্ব থাকবে। লাস্টের লাস্ট জন্য উজ্জ্ব আছে, থাকবে। সেই কারণে উজ্জে থাকবে। and that's how it worked in this very sentence we have seen recently. এই দেখো, the gun licenses every year, every 5 years, every 5 থাকার কারণে এখানে আসলে ইন এভরি 5 ইয়ার্স হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল বলতো? ইন। তার মানে প্রেপোজিশনটা আছে, কিন্তু সে হিডেন আছে। ইন এভরি 5 ইয়ার্স, এবার আবার ইনস্টিড অফ প্রেপোজিশন দিয়ে এভরি টাইম। 10 বছরের পরিবর্তে প্রতি 5 বছর অন্তর অন্তর গান লাইসেন্স গুলাকে নবায়ন করতে বাধ্য করবে এই আইনটা। আমি বিষয়টা একদম ক্লিয়ার কিনা বলো? জি স্যার। ওকে জি স্যার। ভাইয়েরা বোনেরা, চলো পড়ি। আরেকটা পড়বা না? আচ্ছা, এইটা পড়ার আগে এটা একটু শেষ করো প্লিজ। এটা একটু স্ক্যান করে দাও আমাকে। মানে শুধু আমরা কি করব, নাউন ফরম্যাট গুলা খেয়ে ফেলবো আগে। বলো নাউন ফরম্যাট গুলা কি কি কোথায় কোথায় আছে ভাইয়েরা বোনেরা, বলো বলো। এ বিল। এ বিল। হ্যাঁ, এ বিল, আর পার্লামেন্ট। আর পার্লামেন্ট, ফ্রাইডে। ফ্রাইডে, ফ্রাইডে, আর রেজিস্টার। এ রেজিস্টার, আর অল দ্য গান। অল দ্য গানস, আর দ্য দ্য কান্ট্রি। কান্ট্রি, আর ইট তো নাই, ইট ওখানে ছিল না, ইট ছিল না, আমরা ওই আনছি এটা। হ্যাঁ, গান। ওকে, গান তারপরে ওনার। এরপরে গান গান ওনার্স, ওনার। তারপরে গান ওনার, দেয়ার গান লাইসেন্সেস। দেয়ার দেয়ার গান লাইসেন্স, লাইসেন্স তারপরে এভরি 5 ইয়ার্স। এভরি 5 ইয়ার্স, তারপরে এভরি এভরি 10। ওকে। এবার দেখো, প্রত্যেকটা নাউন ফরম্যাটের হিসাব নেই, সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এভরি 10 কার? অফের। এভরি 5 ইয়ার্স কার? ইনের। এখানে মনে মনে ইন আছে না? জি স্যার। লাইসেন্সেস কার? দেয়ার গান লাইসেন্সের ইনফিনিটিভ। রিনিউয়ার, রিনিউয়ার মানে নন ফাইনাইট ভার্বের। গান ওনার্স কার? রিকোয়ার। রিকোয়ার, উড রিকোয়ার। অল দ্য গান কার? ট্র্যাকের। রেজিস্টার কার? ক্রিয়েটর। আর ফ্রাইডে কার? অনের। অন। পার্লামেন্ট কার? টু এর। টু। এরপরে বিল তো কারো না, যেহেতু সে সাবজেক্ট। সাবজেক্ট। ক্লিয়ার? হ্যাঁ, এবার ফাইনাইট ভার্ব গুলো বলে ফেলো। ফাইনাইট ভার্ব কোনগুলা কোনগুলা? একটা উড ক্রিয়েট, আর একটা উড হচ্ছে রিকোয়ার। উড রিকোয়ার। আচ্ছা বলো, এই দ্য গানার্স উড রিকোয়ার টু টেক অল দ্য গানার্স, এখানে এন্ডটা কাটা পড়ছে কেমন? স্যার। ওকে, এখন বলো তো
এ বিল একটা সাবজেক্ট মাত্র, সাবজেক্ট একটা ছাড়া দেখতে পাচ্ছ আর কোথাও? দেখো তো, না স্যার। সাবজেক্ট একটা ছাড়া দেখতে পাচ্ছ? এটা তো ফাইনাইট ভার্ব ছিল না, নন ফাইনাইট। সাবজেক্ট তো একটাই, কিন্তু ফাইনাইট ভার্ব কটা পাইছি আমরা বলো তো? দুইটা। দুইটা। এক সাবজেক্ট দুই ফাইনাইট ভার্ব কেমনে নিছে বলো, জবাব দাও। কানেক্টর স্যার, কনজাংশন এন্ড। কারণ এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এখানে মূলত সাবজেক্টটা আছে আবার রিপিটেডলি, বাট কমন যাওয়ার কারণে সে হিডেন আছে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার দেখো বাদ বাকিরা সবাই কানেক্টর কিনা দেখো। এই ইন্ট্রোডিউস টু নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল, টু হচ্ছে প্রিপোজিশন, অন প্রিপোজিশন, টু ট্র্যাক নন ফাইনাইট, এন্ড কনজাংশন, টু রিনিউ কনজাংশন, সরি মানে নন ফাইনাইট, ইনস্টিটিউট অফ প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো পুরো ল্যাঙ্গুয়েজটা একভাবেই চলে না ভাই, বলো তো? জি স্যার। ওকে, আমরা কি আর একটা সেন্টেন্স পড়বো? তোমাদের সেই মনোযোগ আছে? জি স্যার আছে। হ্যাঁ আছে। ওকে চলো পড়ি, Everyone is ভালো ভালো দিকে পড়ি। হ্যাঁ, এটা পড়ো। স্যার আপনাকে তো প্রকট দেখাচ্ছে স্যার। আমাকে প্রকট দেখাচ্ছে মানে? না স্যার। না স্যার কি ঠিক কও? আছে, স্লাইড দেখা। স্লাইড দেখা যায় না? জি স্যার। জি স্যার। ও যে বলছো, ও পাইছি আবার স্যার। বলো স্লাইড দেখতে পাচ্ছ কিনা তুমি? জি স্যার পাইছি। ওকে, ওইসে। জি স্যার। স্যার জি স্যার। আগে বলো এখানে সাবজেক্ট কয়টা আছে? ওইটা স্যার কোন কোন যার সংখ্যা বলবা, ডাইরেক্ট সংখ্যা। হাউ মেনি সাবজেক্টস ক্যান ইউ পিপল ফাইন্ড ইন দিস পার্টিকুলার সেন্টেন্স? লেটার we will go for searching the finite verbs out. The first thing first, and that thing is finding out the number of subjects lying in the sentence. স্যার দুইটা। তিনটা। দুইটা স্যার, এই ফোন কল আর কিং সালমান। আর আর কেউ তিনটা কেউ আছো? তিনটা ওলার বলো। দুইটা স্যার। ফোন কল সালমান দুইটা পাইছে একজনে, আমি জানি না ফোন কল সালমান সাবজেক্ট কিনা, বাট ও বললো আর কি, বললাম। আর আছে কেউ? মনে হইতেছে একটা উজ্জু আছে, ওয়াজ ওয়াইডলি সিন এর ওকে আগে। বাদ দাও বাদ দাও বাদ দাও। ফানিট ভার্ব কটা বলো দেখি, ফানিট ভার্ব কটা? তিন। ফানিট ভার্ব কটা? দুটো স্যার। যতটা ফাইনাইট থাকবে ততটাই সাবজেক্ট থাকবে, একটাও বেশি কম থাকবে না। বলো ফানিট ভার্ব কটা? দুইটা স্যার। দুইটা স্যার। দুইটা কি কি সেগুলা? প্রথমটা কি? ওয়াজ এক্সপ্রেস আর ওয়াজ। এক্সপ্রেস আর ওয়াজ। এক্সপ্রেসড, আর একটা হচ্ছে ওয়াজ সিন। ওয়াজ সিন মানে ওয়াজ সিন, মাঝখানে ওয়াইডলি অ্যাডভার্ব ঢুকাইছে, ওয়াজ সিন। তাহলে তুমি ফাইনাইট ভার্ব পাইছো দুইটা, সাবজেক্ট তিনটা পাওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। এই কথা কও। দুই ফাইনাইট ভার্ব, সাবজেক্টও দুইটা, নিশ্চিত। সাবজেক্ট দুইটা কোন দুইটা আমরা জানি না, ধরো ফাইনাইট ভার্ব যেহেতু দুইটা পাইছি, সাবজেক্ট দুইটা পাবো নিশ্চিত। ক্লজ মার্কার কটা থাকবে বলো তো এর মধ্যে? দুইটা ফাইনাইট ভার্ব যদি থাকে, একটা থাকার কথা। দুইটা ফাইনাইট ভার্ব মানে তো দুইটা ক্লজ, ক্লজ মার্কারও একটাই থাকার কথা বন্ধুরা। হুইচ particular word do you reckon as the clause marker in the given sentence on your slide বন্ধু? হুইচ। কে সে? হুইচ। কে সে? ক্লজ মার্কার সে কে? হুইচ। এবং সে রিলেটিভ প্রোনাউন। সে কোন প্রোনাউন?
রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এবার বলো রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট কোনটা, নাকি হুইচ তো আর দ্যাটে না কনজাংশন হয়, হুইচ তো আর কনজাংশন হয় না। বলো সে কি সাবজেক্ট সাবজেক্ট নাকি অবজেক্ট? অবজেক্ট স্যার। সে কি সাবজেক্ট অবজেক্ট? ইনের অবজেক্ট। ইনের দেখো সে ইনের অবজেক্ট। সে কার অবজেক্ট? ইনের অবজেক্ট। ইনের অবজেক্ট। ও যদি ইনের অবজেক্ট না হইতো তাইলে ও একটা ফাইনাইট ভার্ব লইয়া ছাড়তো, কোনো কম্প্রোমাইজ নেই। হ্যাঁ দেখছো, আন্দাজে কেউই বসে না, প্রত্যেকে হিসাব হিসাবে একেবারে এক পাই পাই হিসাব করে বসে। খেয়াল করছো ভাই? কথা বলো না কেন? জি স্যার। ছোট্ট বন্ধুরা বলো, এই সেন্টেন্সটার ফাইনাইট ভার্ব এক্সপ্রেসড এবং ওয়াজ ওয়াইডলি সিন, এক্সপ্রেসড এর সাবজেক্ট কে? কিং সালমান না? কিং সালমান শেষ। ওয়াজ ওয়াইডলি সিন এর সাবজেক্ট কে? ফোন কল। ফোন ফোন ভয় কল টু পাচ্ছ কেন? নাইজেরিয়া ভয় পাচ্ছ কেন? এখনো ভয় পাও? এ ফোন কল, তাই হেডওয়ার্ড। হ্যাঁ, ফোন এ কল। ফোন কল টু নাইজেরিয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি, এর পুরোটাই সাবজেক্ট, ফাইন। কিন্তু হেডওয়ার্ড তো এই ফোন কল, তাই না ভাই? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রিপোজিশনের আচ্ছা, আগেরটা। তাইলে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে হুইচ, আর যেহেতু হুইচটা ইন ছাড়া এখানে বসবে না, কারণ সেই ইনের অবজেক্ট হিসেবে এখানে আসছে, এই জন্য ইনটাকেও তোমাকে নিয়ে যাইতে হবে। তার মানে ইন হুইচ কিং সালমান। বলো সাবঅর্ডিনেট ক্লজটা ইন থেকে শুরু হয়ে, ইন থেকে কেন শুরু হয়েছে? কারণ হুইচ তো আসছে ইনের জন্য। বলো তো, ইন থেকে শুরু হয়ে সাবঅর্ডিনেট ক্লজটা কোথায় গিয়ে শেষ হয়েছে? টেরোরিস্ট গ্রুপের কাছে। একদম টেররিস্ট গ্রুপ। গ্রুপ পর্যন্ত। কোত্থেকে কোন পর্যন্ত? ইন থেকে শুরু করে বলো কি পর্যন্ত? গ্রুপ পর্যন্ত। টেররিস্ট গ্রুপ। এবার মেইন ক্লজ এটা, এ ফোন কল টু নাইজেরিয়ান প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি ওয়াজ ওয়াইডলি সিন অ্যাজ সৌদি এন্ডোর্সমেন্ট অফ দ্য মিলিটারি ক্র্যাকডাউন। মিলিটারি। তাহলে এইটা হচ্ছে আমার মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজের মানে কি? নাইজেরিয়ান প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির প্রতি যে ফোন কলটা দেওয়া হয়েছিল, সেই ফোন কলটাকে কি হিসেবে দেখা হয়? দেখা হয় কি হিসেবে? মিলিটারি ক্র্যাকডাউন। মিলিটারি ক্র্যাকডাউন মানে কি? মিলিটারি অপারেশন, সামরিক অপারেশন, এর অনুমোদন হিসেবে। কাদের অনুমোদন? সৌদির অনুমোদন। সামরিক অপারেশনের প্রতি সৌদি আরবের অনুমোদন হিসেবে নাইজেরিয়ান প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির প্রতি করা ফোন কলটাকে ব্যাপকভাবে দেখা হয়। কি কি হিসেবে দেখা হয় বলো তো আবার? সরি, বলো। মিলিটারি অপারেশনের প্রতি সৌদি আরবের সমর্থন হিসেবে দেখা হয়। আমি ক্লিয়ার? জি স্যার। এবার সে সাবঅর্ডিনেট ক্লজে কি বলছে? ইন হুইচ, যে কলে কিং সালমান এক্সপ্রেস হিজ সাপোর্ট, যেখানে ওই কলটাতে বাদশাহ সালমান, সৌদি আরবের বাদশাহ, তৎকালীন বাদশাহ, এটা তো আরো ধরো 500 বছর আগের পত্রিকার মানে ইয়ে থেকে নিয়েছি। বাদশাহ সালমান ফর দ্য গভর্নমেন্টস ফাইট এগেইনস্ট, বলো কি, টেররিস্ট গ্রুপ, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের যুদ্ধকে, যেখানে কিং সালমান, এই যেখানে বলতে কোন ইনহুইস বলতে কোথায়? ওই ফোন কলের মাধ্যমে। ইনহুইস কে বলো তো? মূলত ফোন কল। এই যেখানে মানে কি? ওই ফোন কলের মাধ্যমে, তাই না? বলো, জি স্যার। কথা বলো। জি স্যার। যেখানে কিং সালমান তার সমর্থন ব্যক্ত করেন, অথবা যে ফোন কলের মাধ্যমে, তুমি সুন্দর করে রিলেট করে এভাবে লেখো, যে ফোন কলের মাধ্যমে কিং সালমান টেররিস্ট গ্রুপের বিরুদ্ধে সরকারের যুদ্ধকে সমর্থন করেন। শেষ। এম আই ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ওকে, তাহলে বলো, ট্রান্সলেশন বলো আর যাই বলো, রিডিং কম্প্রিহেনশন বলো, সবকিছুর জন্য আগে সেন্টেন্সটা আন্ডারস্ট্যান্ড করা কত সুন্দর একটা ব্যাপার। তাইলে এই যে আমাদের এখন তোমরা, আমি যে বলছি তোমাদের 6টা ক্লাস ফাউন্ডেশন দিব, তোমরা কি ভাই মানে সবাই যে একভাবে পেয়েছো, কিন্তু এটা একটু অনেস্টলি বলো প্লিজ ভাই, হইছে না? সবাই দিয়ে যার জায়গা থেকে যে ভালো আছো, সে কি আরেকটু ভালো হইছো না? যে মানে একেবারে তথৈবচ অবস্থা ছিল আমরা, তারা কি আমরা আরেকটু উন্নতি করতে পেরেছি কিনা বলো তো ভাই? আরেকটু কনফিডেন্স পাচ্ছি কিনা পাল্টা? অবশ্যই স্যার। জি স্যার, অবশ্যই স্যার কিছু কিছু জিনিস জানতাম, একটু অন্যভাবে পড়েছি, হ্যাঁ, এইভাবে পড়ি না। না কিছু কিছু জানতা, কি কারণে কিভাবে? আমিও তো ভাই এভাবেই পড়েছি। ধরো জি স্যার, ট্রেডিশনাল জানতাম পড়েছি কিভাবে আর কি। ট্রেডিশনালি, ধরো ওইটা সাবজেক্ট মুখস্থ কিছু, বাবা এখানে বসে ওইটা এখানে, এই সেই, এটা হলে এটা, মানে বিষয়টাকে ফিল করতাম না কখনো। কিছু রুলস জি রেগুলেশন স্যার, জানতাম সেটাই বলে। এলোমেলো ভাবে রুলস রেগুলেশন গুলো জানতাম। আমরা যেগুলো কিছুই জানতাম না তা না, রুলস রেগুলেশন গুলো জানতাম কিন্তু কানেক্ট করতে পারতাম না, রিলেট করতে পারতাম না। আমি সেই কথাই বলতে চাচ্ছি।
জি স্যার, বন্ধু কথা বুঝতে সেটাই বলে। পেরেছো? এই জি তাহলে আমরা আসলে সবই জানতাম, বাট উই কুড নট রিলেট, উই কুড নট কানেক্ট, উই কুড নট রাদার ফিল দ্য ল্যাঙ্গুয়েজ, হাউ দ্য ল্যাঙ্গুয়েজ গোজ, হাউ দ্য ল্যাঙ্গুয়েজ রানস, এন্ড দ্যাটস দ্য হাউ, দ্যাটস দ্য ভেরি সিস্টেম দ্য ল্যাঙ্গুয়েজ গোজ। এম আই ক্লিয়ার? জি জি স্যার। ছোট্ট স্যার বন্ধুরা, ওকে। জি তো আজকে আমরা ওই গত ক্লাসের একটু সলভটাও দেখে নিব, কেমন? তোমাদের পরীক্ষা যে দিছো, রাজি আছো তো? কেমন? জি স্যার। জি স্যার জি স্যার আচ্ছা, সেটা আমরা এই ক্লাসটা শেষে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে তারপরে যাব, কি কও? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, এখন আমি তোমাদের একটা ছোট্ট এখানে একটা পরীক্ষা নিয়ে নিতে চাই, নিব কি না? নান স্যার। পরীক্ষা স্যার কোন আচ্ছা, টপিকের? কামরুদ খালেকুজ্জামান জীবন, প্লিজ আস্ক ইউর কোশ্চেন। জি স্যার, আমি বলতে চাচ্ছি যে আমরা যখন বাংলা যখন মিনিং করব তখন কি সাবঅর্ডিনেট ক্লজের যে ইয়াটা আছে ওইটা থেকে আবার কি শুরু করবো আমি? না, আমি আর বলবোই না। ধরো ট্রান্সলেশন ক্লাসে সুন্দর করে এগুলো নিয়ে বাংলাদেশ 2টা আমরা ক্লাসে যাই, পরে স্যার বলেন। কি আমরা ইংরেজি থেকে বাংলায় যাই, বুঝছো? ওকে, জি স্যার। হ্যাঁ, যেটা প্রশ্ন করছো ওইটাই সাবঅর্ডিনেট ক্লজটা। কিন্তু এখানে কাহিনী আছে, আমি ওগুলা আলাদাভাবে ধরো একটা ক্লাসের ব্যাপার তো অ্যাড্রেস করবো, তো ওখানে ছোট ছোট বিষয়গুলো আছে, আমি এগুলো অ্যাড্রেস করে দিব, কোনো সমস্যা নেই। স্যার হ্যাঁ, ফাইট নিয়ে কি মোটা কিছু দাগে বলবেন এটাই, স্যার? যে ফাইট। মোটা দাগে আমি বলি, মোটা দাগে এটাই যেটা বলছো, সাবঅর্ডিনেট ক্লজটা আলাদা করে অনুবাদ করবা। কথাটা বুঝতে পেরেছো ভাই? জি স্যার। হ্যাঁ, এটাই ওকে, ঠিক আছে, কথা ঠিক আছে। ওকে, তোমার ফাইট কি হয়েছে বলো? স্যার ফাইট, ফাইট দেখে তো হঠাৎ করে মনে হইতে পারে যে ফাইটটা তো ফিট ভার্ব হইতে পারে। ফাইনাইট সেক্ষেত্রে ভার্ব হইতে পারে, যদি এই যে আমাদের। এই যে খুবই চমৎকার ভাই, খুবই। ফাইট ফাইনাইট ভার্ব, এর সাবজেক্ট খুঁজো, তাহলে বেরিয়ে যাবে শেষ। ফাইট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট খুঁজো, দ্য গভর্নমেন্টস। সাবজেক্ট খুঁজো। ফাইনাইট ভার্ব তো হইতে পারে, হ্যাঁ, দ্য গভর্নমেন্টস গভর্নমেন্টস, অবজেক্ট পরে। অবজেক্ট, এই যে দেখো। আর প্রিপোজিশন সামনে আছে। গভর্নমেন্টস কখনো, এটা তো ডিটারমিনার, দেখো না অ্যাপোস্ট্রোফি জি আছে। স্যার, তাহলে নাউন ওকে বাদ অবশ্যই। দাও, ধরো তুমি গভর্নমেন্টস এখানে ধরো এটা অ্যাপোস্ট্রোফি ছাড়া হবেই না, কিন্তু ধরো একটা কথা হয়ে গেল কোনোভাবে, তো অত ফরের অবজেক্টই বাবা। যখন দেখবা যে ওর জন্য সাবজেক্ট নাই, তখন তুমি বুঝে ফেলবা যে এই ফাইট বুঝতে তুমি ভুল করতেছো, তোমার নিশ্চয়ই মিলাইতে কোনো ঝামেলা হচ্ছে। এখন এগুলা কি পরীক্ষার হলের জন্য বসে থাকবা, নাকি এভাবে নিয়মিত না প্র্যাকটিস স্যার, করবা? নিয়মিত প্র্যাকটিস। প্র্যাকটিস করে এখন পরীক্ষার ঠিক হলের করবো জন্য স্যার। বসে থাকো যদি ভাই, তাহলে তো এই কোনো লাভ হলো না। আমি তোমাকে পদ্ধতিটা দেখাই দিছি, তুমি নিজে নিজে প্র্যাকটিস করে তোমার ট্র্যাকটা তুমি ঠিক করে ফেলতে হবে। আমি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, চলো শেষ মানে একটা পরীক্ষা নিয়ে ক্লাসটা শেষ করে দিই, কেমন? জি স্যার। জি স্যার ওকে, আসো। এটা তোমাদের একটা বিসিএস এ আসা বাংলা থেকে ইংরেজি অনুবাদ, মানে বিসিএস এর একটা বাংলা বাক্যকে মনে হয় 41 বিসিএস এর রিটেনে সম্ভবত, আমার যতদূর মনে পড়ে, ওইটারই ইংরেজি অনুবাদ করা হয়েছে একটা পেজে আমি দেখলাম, এটা করেছে, এই অনুবাদটা করেছে। এখন আমি দেখতে পেয়েছি ঠিক হুবহু এই অনুবাদটাই করেছে ভাই। এখানে আমি দেখতে পেয়েছি যে ওনাদের এখানে একটা ভুল আছে। এখন তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজের এক্সপিরিয়েন্স থেকে বের করবা সেই ভুলটা কোথায়, বের করো। আবার ভুল নাও থাকতে পারে, এটা আমার একটা ফাঁদও হইতে পারে তোমাদের প্রতি, যেমনটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি তোমাদের। এটা একটা ফাঁদও হইতে পারে, ভুল দেখা গেছে নাই, আমি তারপর ভুল বের করতে বলছি। যে ভুল পাও না বলবা যে স্যার আমি ভুল পাইনি, আর যে পাও সে বলবা যে পাইছি। ফর গ্রান্টেড ধরে নিবে না যে একটা ভুল আছেই আছে, ওটা আমি খুঁজে বের করবো, নাও কিন্তু থাকতে পারে। Where is the mistake? ফিল্ডের ওই জায়গায় স্যার, ওইখানে তো ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট একটা হয়ে যাচ্ছে। ফিল্ড, দ্য ইউনিভার্সিটি আর ফিল্ড, ওখানে শুধু ফিল্ড হবে ওই। ওকে, জীবন বলছে জীবনের মতো, আর কেউ বলবা? স্যার কথা এখানে বলো। ফাইনাইট ভার্ব দুইটা, কিন্তু সাবজেক্ট একটা মনে হচ্ছে। মুবারক বলতেছো? জি স্যার। আচ্ছা, ফানিট ভার্ব ফাইনাইট ভার্ব দুইটা, সাবজেক্ট একটা। দুইটা সাবজেক্ট একটা। একটা। আচ্ছা, সেই দুইটা ফানিট ভার্ব কি বলো? হ্যাভ একটা হচ্ছে হ্যাভ মাল্টিপ্লাই। মাল্টিপল, ওই আমি তো একটাও দেখতে পাচ্ছি না। আর ফিল্ড। একটা হ্যাভ মাল্টিপ্লাইড মানে কয়েক গুণ করে দেয়া, আরেকটা আর ফিল্ড, তাই না ভাই? আর ফিল্ড। জি স্যার। জি স্যার, আচ্ছা, দুইটা এবার আসো, ফাইনাইট ভার্ব। কেন
দ্য বিউটি অফ দ্য ইউনিভার্সিটি আর ফিল্ড উইথ গেস্ট বার্ডস, যে ভাই এই ইউনিভার্সিটির সৌন্দর্যটা মানে গেস্ট বার্ড দ্বারা পরিপূর্ণ। কেন, সেন্টেন্সটাও তো মিলতেছে, সেন্টেন্সটাও তো সুন্দর না করে স্যার, মিলে যে গেছে। ওটা তো অবজেক্ট স্যার, দ্য দ্য হ্যাভ বিউটি অফ দ্য মাল্টিপ্লাইড ইউনিভার্সিটি, অবজেক্ট লাগবে হয়ে না? যাবে না, দ্য বিউটি অফ দ্য ইউনিভার্সিটি। মাল্টিপ্লাইড এর অবজেক্ট। মাল্টিপ্লাইড এর অবজেক্ট, মাল্টিপ্লাইডের দ্য অবজেক্ট, বিউটি অফ ইউনিভার্সিটি। যে ওই জিনিসটা আগের জিনিসটা কি করছে, যে মাল্টিপ্লাইড বিউটি অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির সৌন্দর্যকে কয়েক গুণে বর্ধিত করেছে। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি জি স্যার। সেই স্যার। ইউনিভার্সিটিটা কি করেছে জানো, দ্যাট আর বা হুইচ আর ফিল্ড উইথ গেস্ট বার্ডস। যে জি ইউনিভার্সিটিটা স্যার। কিসে পরিপূর্ণ বলো তো এবার, গেস্ট বার্ডে হুইচ পরিপূর্ণ। আর ফিট। উইথ তাহলে এ দ্যাট আর। ফিউ স্কাল্পচার্স বেসড অন দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার, যে লিবারেশন ওয়ারের হিস্ট্রির উপর ভিত্তি করে বানানো কিছু স্থাপত্য শিল্প বা মূর্তি, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স এবং লিবারেশন ওয়ারের উপর ভিত্তি করে বানানো কিছু মূর্তি অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স এবং লিবারেশনের উপরে ভিত্তি করে বানানো কিছু মূর্তি হ্যাভ মাল্টিপ্লাইড দ্য বিউটি অফ ইউনিভার্সিটি, কি করেছে, ইউনিভার্সিটির সৌন্দর্যটাকে অনেক ইউনিভার্সিটি বর্ধিত সৌন্দর্য করেছে। বর্ধিত করেছে। হ্যাঁ, সেই ইউনিভার্সিটিতে কিসে পরিপূর্ণ আবার বলতো, গেস্ট বার্ডে পরিপূর্ণ। অতিথি ইউনিভার্সিটি যখন একবার পাখিতে অফের পরিপূর্ণ। অবজেক্ট হয়ে গেছে, তখন তুমি এখানে দ্যাট দিবে, কি দিবে বলো, দ্যাট। দ্যাট। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন, আমি বলতেছি ইউনিভার্সিটি গেস্ট বার্ডে পরিপূর্ণ হয়ে ধরো সুন্দর হয়ে গেছে, তাই না? এটা বলতেছি তো, এই তো জি। কথা বলো না কেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার আমি বলতে চাচ্ছি ভাই ইউনিভার্সিটি গেস্ট বার্ড দ্বারা পরিপূর্ণ না। এই যে ফিউ স্কাল্পচার্স মূল সাবজেক্টটা, যে কিছু স্থাপত্য শিল্প, সেখানে ধরো কিছু স্ট্যাচু থাকতে পারে, কিছু বিল্ডিং টিল্ডিং থাকতে পারে, সেগুলোর উপরে আইসা পাখি টাকি বসে, সেগুলো কি করেছে জানো, ইউনিভার্সিটির সৌন্দর্যকে বাড়াই দিছে, আর ওই স্কাল্পচার গুলোই পাখি দ্বারা পরিপূর্ণ। এবার এটার সমাধান কিভাবে হবে বলো? এবার বলতে চাচ্ছি যে স্কাল্পচার গুলা, আমার কথা বোঝো নাই, ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি পাখি দ্বারা পরিপূর্ণ না, স্কাল্পচার্স গুলাই, স্ট্যাচুস গুলাই, স্থাপনা গুলাই পাখি দ্বারা পরিপূর্ণ। এখন তাইলে স্থাপনার ভার তো হ্যাভ মাল্টিপ্লাইড হয়ে গেছে, এন্ড আবার হবে স্যার, স্থাপনা কিভাবে হার ফিল দিবে? এন্ড দিয়ে দিলে এন্ড একটা হবে স্যার, And এন্ড দিয়ে ইউনিভার্সিটির দিলেই পরে। হবে। আসলে আমারই দোষ, আমি তোমাদেরকে প্রশ্নটা করতে পারতেছিলাম না এতক্ষণ, পরে রিলেট করছি বা তোমরা ধরে ফেলছো। জি স্যার। সুন্দর করে বুঝছো না ভাই, ভাষাটা কত স্যার, চমৎকার, কত দেখাইছেন। মধুর একটা ভাষা ভাই, বলো, চিন্তা জি করো, স্যার। পড়তেও তো আনন্দ লাগে, কাজ করতেও তো আনন্দ লাগে এটা নিয়ে, তাই না? ওকে, তো ভাইয়েরা বোনেরা, তাহলে এখানেই মিস্টেকটা ছিল। তুমি দুইভাবে সমাধানটা করতে পারো। তুমি যদি চাও, যে বলতে চাও যে ইউনিভার্সিটি পাখি দ্বারা পরিপূর্ণ, তাহলে হুইজ বা দ্যাট দাও। আর যদি বলতে চাও যে না, ফিউ স্কাল্পচার্স পাখি দ্বারা পরিপূর্ণ, তখন তুমি অ্যান্ড দাও। তোমার দুইটা বাক্যই কারেক্ট হয়ে যাবে। এম আই ডান? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো, জি আবার এখানে স্যার। একটা কাহিনী আছে, এখানে দ্যাট আর দিলে হয় না আসলে। তাহলে জি দ্যাট স্যার। আর দিবা নাকি দ্যাট ইজ দিবা? ইজ দ্যাট ইজ স্যার। কেন ভাই ইজ দিবা, কেন আর কেন হবে না? সিঙ্গুলার ইউনিভার্সিটি তো অর্থ স্যার সিঙ্গুলার। ইউনিভার্সিটি বিউটি। সিঙ্গুলার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তো ভাইয়েরা বোনেরা, তোমাদের সাথে আজকে আমাদের এখানেই তাহলে সমাপন। আমি 10 মিনিটস এর ব্রেক নিচ্ছি, মানে ইটস নাও অ্যাবাউট টু 11 p.m. আই উইল কাম ব্যাক অ্যাট 11:10, মানে 11টা 10 মিনিট আমি ফিরে আসবো প্রশ্ন নিয়ে। তোমাদের কোনো ওই জায়গায় কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে তোমরা শেয়ার করবা। এই, আর এখন বলো, ইনশাআল্লাহ। এই দুইটা ক্লাস করার পরে আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে বলছি না ভাই, আমি ধরো প্রথম ক্লাস, এই 5 নাম্বার ক্লাসের আগে, গত ক্লাসের আগে বলছি না যে ভাই আমাদের ধরো আমি পড়াইতে কি অনেক সময় লাগবে, কারণ আমি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বারবার আলোচনা করে পড়াবো। এটাতে ভয় পাই যাও না যে ধরো এত সময় নিয়ে নিয়ে পড়বো। তোমরাই বলো ভাই, দুইটা ক্লাস করার আমার সাথে করতে করতেই শেষের দিকে আসে সেশনটার, তোমাদের অনেক কিছু রিয়েল টাইম হয়ে গেছে না, বলো বলো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। অনেক কিছু তোমাদের তো রিয়েল টাইম হয়ে গেছে। তো এখন কি বিশ্বাস করো না যে বাসায় গিয়ে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে এটা একদম পুরোপুরি রিয়েল টাইম হয়ে যাবে? পড়বা জি স্যার। আর অটো স্ক্যানিং হবে, বুঝবা, ওই নিজে দেখেই পড়তে পড়তেই মাথায় চলে আসবে, ও ফাইনাইট ভার্ব, ও সাবজেক্ট, ও ওর অবজেক্ট, এর সাবজেক্ট দিতে পারে না, এগুলো পড়তে পড়তে চলে আসবে। এবং একই বিষয়ের বারবার রিপিটিশন না ভাই, বলো তো? জি স্যার। জি স্যার। ওকে, জাস্ট এখন স্যার। রিয়েল চ্যালেঞ্জে যাও। গো টু ইউর নিউজ পেপার অ্যান্ড স্ক্যান দোজ সেন্টেন্সেস দ্যাট ইউ হ্যাভ, ভাইরা বোনেরা।
তারপরে চ্যালেঞ্জ গুলা ফেস করবা, আমাকে ইনবক্সে নক দিবা যে স্যার এটার সাবজেক্টটা কি, আমি বুঝতেছি না, এটা ফাইনাইট ভার্বটা কি। এই প্রবলেম গুলাতে পড়বা শুরুতে, এগুলো আমার সাথে একটু কাজ করে নিবা। শান্তি। মোবারক হোসেন, প্লিজ আস্ক ইউর কোশ্চেন। স্যার এই যে বেসিক থেকে বলছেন যে আমরা ট্রান্সলেটটা শুরু করব, কিন্তু স্যার আমরা তো বইতেও খুঁজে পাই না। তো বাজারে কি কোনো বই আছে একদম বেসিক থেকে উঠে উঠে আমরা একদম টিউটোরিয়াল পর্যন্ত যাইতে পারবো এরকম সাইফুডসটা বই? দেখতে পারো, সাইফুডসটা দেখতে পারো, সাইফুডসটা দেখতে পারো। ওরা দেখছি যে অনেক খুঁটে খুঁটে লিখছে সাইফুডস। আর মোহিত যে একটা আছে, ওখানেই দেখলাম যে মহিউদ্দিন একজন, মহিউদ্দিন না, মহিদেরও ট্রান্সলেশন আছে ভালো। মহিউদ্দিন ওনার অনেক প্রচুর ডিকশন দিয়েছেন দেখলাম। মানে বিভিন্ন ধরো বিভিন্ন নলেজের যে অ্যাসপেক্ট গুলো আছে, সাইড গুলো আছে, ধরো ইকোনমিক্স রিলেটেড ওয়ার্ড গুলো আমাদের কাজে লাগে, কালচার রিলেটেড ওয়ার্ড গুলো কাজে লাগে, পলিটিক্যাল ওয়ার্ড গুলা কাজে লাগে, তারপর হচ্ছে তোর ইন্টারন্যাশনাল রিলেশন ওয়ার্ড গুলা, ভিন্ন ভিন্ন টার্ম গুলা কাজে লাগে। সেই টার্ম গুলা উনি আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছেন। মহিউদ্দিন নামের একটা ট্রান্সলেশন বই আছে, ওইটা আমি দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা স্টুডেন্টদের যথেষ্ট কাজে লাগবে, মানে যারা আমরা ট্রান্সলেট করতে চাই। জি স্যার, তারপরে খুবই ভালো হচ্ছে লাগে বইটা স্যার। হ্যাঁ, তারপরে সাইফুডসটা এই কারণে আমার ভাল লাগে বলবো, কারণ ওখানে একেবারে ধরো প্রত্যেকটা ফ্রেজ আলাদা আলাদা করে এরা মেনশন করে দিয়েছে, আলাদা করে প্রত্যেকটা অর্থ করার চেষ্টা করেছে, একসাথে গ্রসলি করে নাই। এটা আবার সেটার ভালো দিক। তো কিনে দুইটাই নিতে পারো, আর দরকার নাই। আর ওগুলা থেকে তো জি স্যার। পদ্ধতি দেখবা, আর আমার ক্লাস থেকে তো পদ্ধতিটা দেখলাই। আমি ডিফারেন্ট অবশ্যই সবার থেকে। যারা আগে ক্লাস করেছো তারা তো জানোই যে আমি আমার মতো করে একটা পদ্ধতি দিব তোমাদেরকে, যেটা আমার প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে ভাই এটাতে ল্যাঙ্গুয়েজ বাংলাটা ভালো গুছায়, সেটা আমার মতো করে দিব। এটা তো তোমরা নিতে পারবাই। এবার নিজেরা এগুলা থেকে প্র্যাকটিস করলা, এরপরে নিউজ পেপার থেকে প্র্যাকটিস করা শুরু করলা। শুরুতে দুইটা বই থেকে তো একটু অনুসরণ করা ভালো, আর ক্লাসগুলো একটু ফলো করো। আমি ক্লিয়ার? জি স্যার স্যার, থ্যাংক আমাদের ইউ কথা স্যার। হলো স্যার আপনি যে নিয়মটাতে পড়াচ্ছেন হুম। সেক্ষেত্রে তো স্যার আমরা কোন বইটাতে পড়লে আপনার নিয়মটার সাথে ওই রিলেট করতে নিয়ম পারবো আমার সহজ? আমার নিয়মের সাথে তো তুমি এটা বলছি না, এটা আমার ভাই ইউনিক। তুমি বলো না, এই যে আমি তোমাদেরকে যে 6টা ক্লাস নিলাম, এগুলো কি তুমি কোনো বইতে টইতে পাইছো? না স্যার। কথা বলো। এখন তোমায় যদি বলো যে স্যার হ্যাঁ স্যার। এটা বই কোনটাতে পাবো, নাই তো, কোনো বইতেই নাই। এটা জাস্ট আমার অবজার্ভ করে করে দীর্ঘদিন ধরে ধরো অ্যানালাইসিস করতে করতে চিন্তা করতে করতে ব্যাপারটা এইভাবে দাঁড়িয়েছে এবং এইভাবে সুন্দরভাবে মিলে যায়। বিষয়টা এটাই, আর কিছু না। এবং আমি যে নিয়ম টিয়ম পড়াইছি এগুলো তো সব বইরই, সব কোনো না কোনো বইতে আছে। কিন্তু আমি যেটা বললাম যে মানে কোনো না কোনো সব বইতে আছে। রিলেট জি করার যে স্যার। ব্যাপারটা, সেটা ইউনিক। জি স্যার। জি স্যার। ওকে। তো ওই ট্রান্সলেশনের ক্ষেত্রে একই ভাই, আমি আমার মতো করে একটা পদ্ধতি দিব, যেটাই ধরো আমি মনে করবা যে আমি লেখাই দিব তোমাদেরকে, ওইটাই বই, ওইভাবেই সিস্টেমটা ওইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবার তুমি নিউজ পেপার থেকে পড়ো, বই থেকে পড়ো, সেইভাবে অ্যাপ্লাই করো, চেষ্টা করো। এই তো বিষয়টা। জি স্যার। ওকে। তো চলো আমরা একটু 10 মিনিট ঘুরে আসি। 11টা 10 বাজে আমরা ক্লজের সলভ ক্লাসটা নিয়ে নিব। এই ভিডিওটা এখানে শেষ করি। তাহলে ধরো আমাদের আরেকটা সলভ ক্লাসের জন্য আলাদা আলাদা একটা ভিডিও যাবে, এটা লোকজনের খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবা। থ্যাংকস ফর বিং উইথ মি। ওকে, ভালো থাকো ভাইয়েরা বোনেরা, থ্যাংক ইউ।